হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেমিস্টার ওয়ানের ছেলেমেয়েরা। কারণ হচ্ছে স্পেসিফিক্যালি এদেরকে অ্যাড্রেস করার কারণ হচ্ছে এস ব্লকটা না অন্য বোর্ডসগুলোতে নেই। মানে ধরো তোমার সিবিএসই, আইএসসি, নিট, জেই এ সমস্ত এক্সামে কিন্তু এটা নেই। তো স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়েরা পড়বে, তো সেই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছেলেমেয়ে যারা রয়েছে তাদেরকেই অ্যাড্রেস করলাম। তো যাই হোক, আমি একটু সিলেবাস সম্বন্ধে খুব দ্রুত একটু ব্রিফলি ব্যাপারটা বলে দিই, হাউ উই আর গোয়িং টু স্টাডি। আমি প্রত্যেকটা পয়েন্ট সিলেবাস ধরে ধরে এখানে আলোচনা করেছি, তুমি খুব ভালো করে দেখবে, বুঝবে অ্যান্ড লিখবে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এটার নোট আমি অ্যাপে দিয়ে দেওয়ার চেষ্টা করব, বা যদি ইউটিউবে আপলোড করি তো ইউটিউবে এটা কমেন্ট বক্সে আমি এটা লিঙ্ক এটা শেয়ার করে দেবো, ক্লাস নোটটা দেখে নিতে পারো, তোমার রিভিশনের জন্য কাজে লেগে যাবে। তারপরের কথা সেটা হচ্ছে সিলেবাসে যে রকমভাবে বিষয়টা বলেছে আমি ঠিক ওভাবে বলছি না, আমি পয়েন্টগুলো বলছি। এই ভিডিওতে আমি মূলত গ্রুপ ওয়ানটাকে ফোকাস করছি। গ্রুপ ওয়ানের সঙ্গে সঙ্গে যেখানে যেখানে গ্রুপ টুকে বলা যাবে আমি বলে দেবো। যদি কিছু পার্ট বাকি থেকে যায় তাহলে আমি একটা সেকেন্ড পার্ট আমি নিয়ে আসবো। থার্ড কথা যেটা, সেটা হচ্ছে এখানে আমি এমসিকিউ ডিসকাস করতে যাচ্ছি না। তুমি যে এমসিকিউ বইটা পেয়েছো সেটাই সাফিসিয়েন্ট, ওর মধ্যে এটা ভালো করে দেখে নাও, পড়ে নাও, তোমার বোঝার জন্য সাফিসিয়েন্ট। বুঝে নিয়ে তারপর এমসিকিউ বই তোমার কাছে আছে, কোশ্চেন অ্যান্সার মডিউল আছে, সেটা ধরে ধরে তুমি একবার পড়ে নাও। এটা হচ্ছে আরেকটা কথা যেটা, সেটা হচ্ছে এখানে না হাইড্রাইড বলে একটা পার্ট দেওয়া হয়েছে এই চ্যাপ্টারে, আর হাইড্রোজেন মানে পারঅক্সাইডের গল্প দেওয়া হয়েছে একটুখানি। তো সেটা এই ভিডিওতে আমি কভার করছি না। এই ভিডিওতে কভার না করে আমি পরে একটা ভিডিও আনছি, তার মধ্যে আমি এটা কভার করব। তো চলো শুরু করা যাক। এস ব্লক এলিমেন্ট। তো এস ব্লক এলিমেন্ট কাদের বলে অ্যাকচুয়ালি? তোমরা ইতিমধ্যে পিরিয়ডিক টেবিল পড়ে ফেলেছো। পিরিয়ডিক টেবিলে তোমরা পড়েছো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক অ্যান্ড এ ব্লক। এস ব্লক কারা? যাদের শেষ কক্ষের ইলেকট্রনটা মানে শেষ ইলেকট্রনটা তোমার কোনো একটা এস সাবসেলে গিয়ে প্রবেশ করে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, লিনাকে রুবি, সিজিন ফ্রান্স, এগুলো বিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেটা মাঙ্গে, কার স্কুটার বা প্রাচী, বিএমজি, সিএএসআর, বিএ এদের। তো এদের লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢোকে? লাস্ট ইলেকট্রনটা কোনো না কোনো এস সাবসেলে গিয়ে ঢোকে, এই জন্য এদেরকে আমরা এস ব্লক বলি। তাহলে এস ব্লকের মধ্যে পিরিয়ডিক টেবিলে দুটো গ্রুপ রয়েছে, গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু। গ্রুপ ওয়ানে কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। গ্রুপ টুতে কারা আছে? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম। তো এদের আমরা দেখছি এখানে। ওকে, তো দেখো, তো এস ব্লকের এলিমেন্টের অবশ্যই ডাউনলোড দ্য অ্যাপ জেআর কেমিস্ট্রি, নতুন আমাদের অ্যাপ ডাউনলোড করে নাও। সেখানে ফ্রি কন্টেন্ট প্রচুর আছে, আর কিছু কোর্স আমাদের আসবে আগামী দিনগুলোতে। ততক্ষণে তোমরা কিছু ফ্রি স্যাম্পেল আছে, সেগুলো তোমরা এখন অবশ্যই অ্যাক্সেস করতে পারো। ওখানে এনসিইআরটির ইংলিশ ভার্সন, বেঙ্গলি ভার্সন ডাউনলোড করে দেওয়া রয়েছে। অনেক অনেক গল্পের বই আছে, যদি সময় পেলে পড়তে পারো তো ওখান থেকে দেখতে পারো। ওকে, নেক্সট। তো প্রথমেই আমি তোমাকে যেটা বলবো, এস ব্লক এলিমেন্টের মূলত যারা রয়েছে তাদের কথা একটু বলি হালকা করে। হ্যাঁ, তো এলিমেন্ট কে আছে এস ব্লকের? প্রথম আমাদের দুটো গ্রুপ আছে। আমি একটুখানি একটা পেজ অ্যাড করে নিই এখানে। আমাদের এস ব্লক এলিমেন্ট দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে গ্রুপ ওয়ান এলিমেন্ট, একটা হচ্ছে আমাদের গ্রুপ টু এলিমেন্ট। তো গ্রুপ ওয়ান যে এলিমেন্টগুলো আছে সেখানে কারা আছে বলো? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড ফ্রান্সিয়াম, এরা হচ্ছে আমাদের গ্রুপ ওয়ানের এলিমেন্ট। ওকে, আর গ্রুপ টু এর এলিমেন্ট কারা আছে? বিই, এমজি, সিএ, এসআর, বিএ, আর এ। হাইড্রোজেনকে আমি লিখলাম না, স্পেসিফিক্যালি হাইড্রোজেনকে গ্রুপ ওয়ানের আন্ডারই নেওয়া হয়েছে, কিন্তু হাইড্রোজেনকে আমি এখানে মেনশন করছি না। ঠিক আছে, হাইড্রোজেনকে মেনশন করছি না বিকজ হাইড্রোজেনের অবস্থান তোমরা জানো যে বিতর্কিত। ঠিক আছে, কোথায় এক্স্যাক্টলিও থাকে সেটা বলা খুব মুশকিল ব্যাপার। লাইটের একটু সমস্যা, ঠিক আছে, আই থিঙ্ক ঠিক আছে এবারে। ওকে, তো যাই হোক, তো গ্রুপ ওয়ানে কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। এদেরকে আমরা কি বলি? এদেরকে আমরা বলে থাকি অ্যালকালি মেটাল। অ্যালকালি মেটাল, অ্যালকালি মেটাল, বা এদেরকে বলা হয় ক্ষার ধাতু। ক্ষার ধাতু। আর গ্রুপ টুতে যারা আছে তাদেরকে বলা হয় অ্যালকালাইন আর্থ মেটাল। অ্যালকালাইন আর্থ মেটালস বা ক্ষারীয় মৃত্তিকা মৌল। ক্ষারীয় মৃত্তিকা মৌল।
তাহলে কী বললাম? এরা। ওকে, নেক্সট যে বিষয়টা বলার, এবার আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা একবার দেখবো, আমি লিখে দিচ্ছি, দিয়ে একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখি, গ্রুপ 1-এ যারা আছে, গ্রুপ 1 এলিমেন্ট যারা, তাদের ইলেকট্রনিক কনফিগারেশন কী আছে? এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি? NS1। শুধু আমি ভ্যালেন্স সেলটুকু লিখছি, অর্থাৎ যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস লিখছি। লিথিয়াম হচ্ছে তোমার 2s1, সোডিয়াম হচ্ছে 3s1, 4s1, 5s1, সিজিয়াম 6s1, আর ফ্রান্সিয়াম তো তোমার রেডিও অ্যাক্টিভ, আমি জাস্ট বললাম 7s1। ওকে, গ্রুপ 2 যে এলিমেন্টটাকেও এখানে একটু বলেছি, আমি বলেছিলাম যেখানে যেখানে গ্রুপ 1 গ্রুপ 2কে একসাথে বলা যাবে বলে দেবো, যদি কোনো একটা পার্ট গ্রুপ 2-এ ছেড়ে যায় তার জন্য আমি সেপারেট একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, গ্রুপ 2-এর এলিমেন্ট যারা আছে, গ্রুপ 2-এ যারা আছে, কারা আছে? বেরিলিয়াম, ইলেকট্রন বিন্যাস 2s2, ম্যাগনেসিয়াম 3s2, ক্যালসিয়াম 4s2, স্ট্রনসিয়াম 5s2, বেরিয়াম 6s2, রেডিয়াম 7s2। তো এরা হচ্ছে গ্রুপ 2 এলিমেন্ট। এদের আমি এগুলো শুধু ভ্যালেন্স ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখেছি, লাস্ট শেলের ইলেকট্রনিক কনফিগারেশন লিখেছি, বিকজ এটাই আমাদের কাজে লাগবে। আর যেখানে যেখানে আমার মনে হবে ফুল ইলেকট্রন বিন্যাস বলার দরকার আছে আমি বলে দেবো। নেক্সট দেখো, এখানে এখানে কমপ্লিট ইলেকট্রন বিন্যাসটা লেখা আছে। আমি একটু তোমাকে ব্যালেন্স সেলটা দেখালাম, কিছুই না। 2s1-এর আগে হিলিয়াম দেওয়া রয়েছে, এখানে 3 নিয়ন, মানে লাস্ট সেলের আগের যে কনফিগারেশনটা সেটা হিলিয়াম বিন্যাস। মানে ধরো আমি যদি লিথিয়ামে বলি, লিথিয়ামের অ্যাটমিক নাম্বার কত? 3, তাহলে আমি কি লিখবো? 3 হলে কিরকম লিখতাম অ্যাকচুয়ালি? 1s2 2s1। তাহলে 1s2টা কার? এটা হিলিয়ামের বিন্যাস না, যেখানে হিলিয়াম লেখা হয়েছে। আরেকটা দেখাই, ধরো সোডিয়াম, সোডিয়াম 11, তাহলে 11 হলে ইলেকট্রন বিন্যাস কী হবে? 1s2 2s2 2p6 3s1, এটা লিখবো তো 1s2 2s2 2p6 3s1। তো খেয়াল করে দেখো, এই যে তোমার 1s2 2s2 2p6, এটা তোমার নিয়নের বিন্যাস, 10খানা ইলেকট্রন। এই জন্য দেখো এতগুলো কিছু না লিখে নিয়ন লিখেছে। তো বাকিগুলো কিন্তু এরকমভাবেই তোমার কন্টিনিউ হয়েছে। ওকে, পরবর্তী পার্টে যাই। নেক্সট, এই যে অংশটা দেওয়ার এখানে রয়েছে দেখো, আশা করি দেখতে পাচ্ছ। Now it is visible, I think. যাই হোক, বুঝতে পারলেই হলো। ওকে, চলো, ফিজিক্যাল প্রপার্টিসের গল্প আছে। প্রথম গল্পটা কি দেখো, বলছে অ্যাটমিক সাইজের গল্প বলছে। তো তোমরা জানো যে আমি যেহেতু গ্রুপ 1-এর কথা বলছি, তাহলে গ্রুপ 1-এ যদি আমি টপ থেকে বটমের দিকে নামি, আস্তে আস্তে নতুন একটা করে শেল অ্যাড হয়। তো নতুন একটা করে শেল যদি অ্যাড হয় তাহলে কী হবে? তোমার সাইজ বাড়বে, খুব স্বাভাবিক। তো লিথিয়াম থেকে যত আমরা, ধরো লিথিয়ামের থেকে বড় কী হবে? সোডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম, তারপর ফ্রান্সিয়াম। অর্থাৎ তুমি দেখো লিথিয়াম থেকে যত উপরে নিচে থেকে নামছো, আস্তে আস্তে কী হচ্ছে? একটার পর একটা নতুন নতুন শেল অ্যাড হচ্ছে। এই পার্টটা তুমি অলরেডি পিরিয়ডিক টেবিলে পড়েছো, তো আমি এখানে খুব বেশি সময় নষ্ট করছি না, এগুলো তুমি জানো অলরেডি, ধরে নিচ্ছি আমি। ওকে, এখানে আরেকটা কথা বলা আছে দেখো, অ্যাটমিক সাইজের কথাতে এই যে কথাটা বলেছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, লার্জেস্ট ইন দ্য রেসপেক্টিভ পিরিয়ড এক্সেপ্ট নোবেল গ্যাস ইন দ্য এলিমেন্ট। আচ্ছা, আমি একটা পিরিয়ডের কথা বলি। আমি ধরো তোমাকে আমি একটা পিরিয়ড বলছি, ধরো লিথিয়ামের কথাটাই বলি। লিথিয়ামের যদি পিরিয়ডটা বলি, সেকেন্ড পিরিয়ড, লিথিয়াম, বেরিলিয়াম, তারপর আছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন। এটা তোমার সেকেন্ড পিরিয়ডের গল্পটা। সেকেন্ড পিরিয়ড এরা পরপরে দেখো, পিরিয়ড মিলিয়ে দেখো, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, নিয়ন।
তো এই যে কথাটা, এটা কথাটার মানে হচ্ছে এরকম, বলছে লার্জেস্ট ইন দেয়ার রেসপেক্টিভ পিরিয়ড, অর্থাৎ কোনো একটা গ্রুপ ওয়ান, এটা গ্রুপ ওয়ান এলিমেন্ট লিথিয়াম, এটা গ্রুপ টু এলিমেন্ট। তো বলছে এই গ্রুপ ওয়ান যে এলিমেন্টটা হয় সে যে পিরিয়ড থেকে বিলং করে সেই পিরিয়ডের এ সব থেকে বড়, যদি ইনার্ট গ্যাসটাকে আমরা বাদ দিই। ইনার্ট গ্যাসগুলো কেন আকারে বড় হয় সেটা তোমাদের পিরিয়ড টেবিল ভিডিওতে আমরা বলা হয়েছিল। এদের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল রেডিয়াস ক্যালকুলেটেড হয়, ভ্যান ডার ওয়াল রেডিয়াস এর থেকে বড় হয়। তো এই জন্য কি হয়, যে কোনো পিরিয়ডের ইনার্ট গ্যাসগুলোর সাইজ সব থেকে বড় হয়। তো অ্যাপার্ট ফ্রম ইনার্ট গ্যাস, যদি তুমি ইনার্ট গ্যাসটাকে বাদ দিই, ইনার্ট গ্যাস বাদ দেওয়ার পর খেয়াল করে দেখো লিথিয়াম থেকে তুমি যখন এদিকে যাচ্ছ ক্রমাগত কিন্তু সাইজটা কমে। হ্যাঁ, এখানে কি সাইজটা বেড়ে যায়, এটাকে আমি বাদ দিচ্ছি। যদি ইনার্ট গ্যাসটাকে বাদ দিই তাহলে গ্রুপ ওয়ানের যে এলিমেন্টগুলো হয় তারা তাদের যে রেসপেক্টিভ পিরিয়ড সেই পিরিয়ডে এরা কিন্তু সব থেকে বড় হয়। তারপর আস্তে আস্তে দিকে গেলে সাইজটা কমে, কারণ আস্তে আস্তে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ে, নিউক্লিয়ার ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়ে, তো সাইজটা কমতে থাকে। তো আমার পয়েন্ট অফ কনসার্ন যেটা সেটা হচ্ছে লার্জেস্ট ইন দ্য রেসপেক্টিভ পিরিয়ড, এটা হচ্ছে আমার পয়েন্ট অফ কনসার্ন। ওকে, আর যখন টপ টু বটম নামবো আস্তে তো সাইজ বাড়বে, এটা তোমরা জানো। টপ টু বটম নামলে সাইজ তোমার বাড়বে, কেন বাড়বে? বিকজ একটা একটা করে নতুন নতুন করে পিরিয়ড অ্যাড হয়। লিথিয়াম সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, এর দুটো সেল আছে। সোডিয়াম থার্ড পিরিয়ড এলিমেন্ট, এর 3টে সেল আছে। পটাশিয়াম চতুর্থ পিরিয়ড এলিমেন্ট, ওর 4টে অরবিট আছে। তো নতুন নতুন সেল অ্যাড হয় বলে আস্তে আস্তে সাইজটা তোমার ধীরে ধীরে ক্রমশ বাড়তে থাকে। দ্যাটস ইট। ওকে, তো নাথিং নিউ ইন ইট, এখানে অ্যাডিশনাল কিছু বলার নেই। এই পয়েন্টে এখানে অর্ডারগুলো লেখা আছে, এগুলো তোমরা অলরেডি জানো। আই এম স্কিপিং। আচ্ছা, রবার্ট একটু মুছে দিই জায়গাটা, ক্লাস নোট যখন তোমরা লিখবে এখান থেকে সুবিধা হবে। ওকে, নেক্সট। এই একটা মজাদার জায়গা, ঠিক একই কথা, যে সাইজ ট্রেন্ডটা আমি তোমার গ্রুপ ওয়ান এলিমেন্টের জন্য বললাম, ঠিক একই অ্যাটমিক সাইজ ট্রেন্ড কিন্তু গ্রুপ টু এর ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। গ্রুপ টু এর ক্ষেত্রে কী হয়, আমি গ্রুপ টু এর কথাটা বলে দিই। খেয়াল করে দেখো, লিথিয়াম যদি এটা গ্রুপ ওয়ান হয়, বেরিলিয়াম এটা, তো বেরিলিয়াম একটু ছোট, জেনারেলি তাই হওয়া উচিত। লেফট টু রাইট গেলে আমাদের সাইজ কমার কথা, তো সেই জন্য সাইজটা কমছে। সোডিয়ামের পরে ম্যাগনেসিয়ামে যাচ্ছ, সাইজ কমছে। এখানে যাচ্ছ, সাইজ কমছে, সাইজ কমছে, সাইজ কমছে। ভেরি গুড, কোনো চাপ নেই। ওকে, তো লেফট টু রাইট গেলে আমাদের সাইজটা কমে। সেই জন্য গ্রুপ টু এলিমেন্টসগুলো, যারা গ্রুপ টু এলিমেন্টস হয় তাদের সাইজ কিন্তু জেনারেলি গ্রুপ ওয়ান এলিমেন্টের থেকে একটু কম হয়, গ্রুপ ওয়ান এলিমেন্টের থেকে একটু কম হয়। কিন্তু এখানে একটা গল্প, যখন গ্রুপ ওয়ান আর গ্রুপ টুকে একসাথে আমি কম্পেয়ার করবো না, তাদের রেডিয়াসের যে ট্রেন্ড, একটা অ্যাবনর্মাল একটা ট্রেন্ড ফলো করে, ওটা তুমি মনে না রাখলে কিন্তু লিখতে পারবে না। হ্যাঁ, তো সেটা আমি তোমাকে বলে দেবো জেনারেলি। আমি সাধারণত যেটা দেখা যাচ্ছে সেটা বলেছি, তবেও এদের মধ্যে একটা ব্যাপার আছে, সেটা আমি এক্ষুনি বলবো। আচ্ছা, এই বিষয়টা বলার, আমি বললাম গ্রুপ ওয়ানের সঙ্গে গ্রুপ টু যেখানে স্টাডি করতে পারবো করে নেব। তো আমি একটু আগে গ্রুপ ওয়ানের রেডিয়াসটা বলেছি কেমনভাবে চেঞ্জেস হয়। গ্রুপ টু এরও তাই হয়, যখন টপ টু বটমে নামবে আস্তে আস্তে সাইজ বাড়বে। অর্থাৎ বেরিলিয়াম, তার থেকে বড় হচ্ছে ম্যাগনেসিয়াম, তার থেকে বড় হচ্ছে ক্যালসিয়াম, তার থেকে বড় হচ্ছে স্ট্রনসিয়াম, তার থেকে হচ্ছে বড় বেরিয়াম আর রেডিয়াম, এরকম আছে। অর্থাৎ গ্রুপ টু এর ক্ষেত্রেও কিন্তু তোমার রেডিয়াসটা আস্তে আস্তে বাড়বে। আমার মনে হচ্ছে একটুখানি ডিফোকাস হয়েছে, একটু দাঁড়া, ডিফোকাস হয়েছে বোধ হচ্ছে। আমার মনে হচ্ছে এবার একটু পরিষ্কার বোঝা যাচ্ছে। যাই হোক, ওকে, সরি, দ্যাট মে বি এ টেকনিক্যাল এরর। ওকে, তো গ্রুপ টু এর কথা বললাম, গ্রুপ টুগুলো গ্রুপ ওয়ান থেকে সাধারণত ছোট হয়, বাট এখানে একটা ব্যাপার আছে, সেটা এক্ষুনি বলছি, একটু ওয়েট করে যাও। আচ্ছা, গ্রুপ টু এর যে এলিমেন্টগুলো আছে ওপর থেকে নিচে থেকে নামছো, সাইজ ক্রমশ বাড়ছে, কারণ দেখো বেরিলিয়ামে 2টো অরবিট আছে, ম্যাগনেসিয়ামে 3টে অরবিট আছে, ক্যালসিয়ামে 4টে অরবিট আছে। তো অরবিট সংখ্যা বাড়লে তো সাইজ বাড়বে না জেনারেলি, এটা তুমি পড়েছো, জানো। এইবার এইখানে একটা গল্প আছে, এদের যে অ্যাটমিক রেডিয়াসটা আছে না, এদের যে অ্যাটমিক রেডিয়াসটা আছে সেটা যদি আমি গ্রুপ ওয়ান আর গ্রুপ টুকে একসাথে দেখতে যাই, মানে তোমাকে যদি বলে ধরো তোমাকে বলে দিল সোডিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম সব মিলিয়ে দিল, কীরকমভাবে দিল? তোমাকে বললো সোডিয়াম দেওয়া হলো, বেরিলিয়াম,
ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, রুবিডিয়াম সব দিয়ে দিল, সব মিশিয়ে গ্রুপ 1 2 মিলিয়ে দিল, দিয়ে বললো এদেরকে অ্যাসেন্ডিং অর্ডার অফ রেডিয়াস সাজাও বা ডিসেন্ডিং অর্ডার অফ রেডিয়াস সাজাও, সেইটা তোমার কাছে একটু বিপজ্জনক হয়ে যেতে পারে, কারণ এখানে একটু না অ্যাবনর্মালিটি আছে। তো সেটা মনে রাখার সহজ উপায়, তো গ্রুপ 1 আর গ্রুপ 2কে যদি একসাথে আমরা কম্পেয়ার করতে চাই রেডিয়াস, তাহলে তোমরা একটু একটা প্যাটার্ন ফলো করে বাবু। একটা প্যাটার্ন হচ্ছে এরকম, দেখো খেয়াল করো, এই অর্থাৎ সিজিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, তারপরে সব থেকে বড় সিজিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর পটাশিয়াম, তারপরে এরকম নামও, এরকম বানাও, এন বানাও, এন। তাহলে এনের এখান থেকে স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে, এনের এখানটাতে এন্ড করছো, এরপরে কোথায় যাবে পরে বলছে, আগে এটা দেখো। তাহলে প্রথমে কি আসছে সিজিয়াম, সিজিয়ামের পরে আসছে রুবিডিয়াম, আমি যদি এটা ফলো করি, রুবিডিয়ামের পরে কে আসছে পটাশিয়াম, তারপরে নেমে যাচ্ছে এখানে রেডিয়াম, হচ্ছে সরি বেরিয়াম, এটা বেরিয়াম, রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো বাদ দিয়েছি, হ্যাঁ, এটা হচ্ছে বেরিয়াম। বেরিয়ামের পরে আসছে তোমার স্ট্রনসিয়াম, স্ট্রনসিয়ামের পরে আসছে তোমার ক্যালসিয়াম। এইবার এদের গল্পটা একটু এরকম আছে, এরকম আছে, অর্থাৎ একই এন, এই এনটাকে একটুখানি উল্টো করে এখানে দিয়ে দাও, তাহলে দেখো লিখতে পারো। এরপরে আসবে সোডিয়াম, সোডিয়ামের পরে আসবে ম্যাগনেসিয়াম, উল্টো লিখলাম, সোডিয়াম, তারপরে আসবে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের পরে আসছে লিথিয়াম, আর আসছে তারপরে বেরিলিয়াম। এইটা তোমাকে একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে? কি বললাম, ঠিক এরকম একটা এন বানাচ্ছ, এখানে একবার এন বানাচ্ছ, এই এনে এখান থেকে স্টার্ট, সিজিয়াম সব থেকে বড়, রুবিডিয়াম, পটাশিয়াম, তারপরে বেরিয়াম, স্ট্রনসিয়াম, ক্যালসিয়াম, তারপরে এদের চারজনকে এইভাবে কানেক্ট, এই সোডিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। এদের একটু অ্যাবনর্মাল ট্রেন্ড আছে অ্যাটমিক রেডিয়াস, সেটা তোমাকে ফলো করতে হবে এরকমভাবে, ওকে? তো এরকম অর্ডার দিলে এটা মনে রাখবে তুমি, কম্পারিজন অফ রেডিয়াস অফ গ্রুপ 1 আর গ্রুপ 2। সেকেন্ড যাবো যেটাতে, সেটা হচ্ছে ফ্রান্সিয়াম। এই ফ্রান্সিয়াম বাবাজি মারাত্মকভাবে রেডিও অ্যাক্টিভ, বুঝলে? ফ্রান্সিয়াম মারাত্মকভাবে রেডিও অ্যাক্টিভ, এটা টেকে না ভালো। এটা অ্যাক্টিনাইট যেটা আছে না, অ্যাক্টিনাইট মানে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম যৌগ ভেঙে গিয়ে ডিকে করে তৈরি হয়। অ্যাক্টিনিয়াম হচ্ছে তোমার 227 227 অ্যাক্টিনিয়াম, এটা ভেঙে যায়, ভেঙে তোমার রেডিয়াম তৈরি হয় 223। ফ্রান্সিয়ামের কথা বলছিলাম, হ্যাঁ সরি, 227 অ্যাক্টিনিয়াম, ওটা তোমার ভাঙছে, ভেঙে তৈরি হচ্ছে 223 ফ্রান্সিয়াম, 223 ফ্রান্সিয়াম, আর সঙ্গে একটা হিলিয়াম 4He2, এরমভাবে তৈরি হয়, এটা ভেঙে তৈরি হয়। অর্থাৎ এটাকে তোমার ফ্রান্সিয়াম যে এলিমেন্টটা আছে, এটাকে তোমার নেচারে ওইভাবে এক্সিস্ট করে না, এটা অ্যাক্টিনিয়াম যে যৌগ আছে, এলিমেন্ট আছে, সেই মৌলের রেডিও অ্যাক্টিভ মৌল ভাঙতে ভাঙতে ফ্রান্সিয়াম তৈরি করে। এবং এর হাফ লাইফ খুবই কম, একদম হাফ লাইফ হচ্ছে 21 মিনিট। হাফ লাইফ মানে হচ্ছে যে সময়ের পরে কোনো একটা এলিমেন্ট ভাঙতে ভাঙতে তার ইনিশিয়ালের অর্ধেক হয়ে যায়। অর্থাৎ আমি 100 গ্রাম নিয়ে শুরু করেছিলাম, দেখা গেল 50 মিনিট পরে বা 21 মিনিট পরে, আমি 21 মিনিটই বলছি, সেটা 50 গ্রাম আর পড়ে আছে। অর্থাৎ আমি শুরু করেছিলাম 100 গ্রাম নিয়ে, আর 50 মিনিট পরে বা 21 মিনিট পরে গিয়ে পড়ে আছে 50 গ্রাম, অর্থাৎ 21 মিনিটের জিনিসটা ইনিশিয়ালি যতটা নিয়েছিলাম তার অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ যে সময়ের পরে কোনো একটা এলিমেন্ট তার ইনিশিয়াল যে অ্যামাউন্ট আমি নিয়েছিলাম তার অর্ধেক হয়ে যায়, তাকে আমরা বলে থাকি তার হাফ লাইফ, ওকে? নেক্সট, অক্সিডেশন স্টেট নিয়ে একটু কথা বলার আছে। গ্রুপ 1 এবং গ্রুপ 2 এই দুটো এলিমেন্টের একটু অক্সিডেশন স্টেট নিয়ে আমরা একটু কথা বলবো, কমনলি কথা বলবো। ওকে, দেখো গ্রুপ 1-এর একটা এলিমেন্টকে ফর এক্সাম্পল আমি ব্যবহার করছি, আমি সোডিয়ামকে দিচ্ছি, ফর এক্সাম্পল আমি সোডিয়ামকে ব্যবহার করছি। সোডিয়াম 1s2 2s2 2p6
3s1 নিলাম। আর গ্রুপ 2তে আমি মনে করো তোমার নিচ্ছি ম্যাগনেসিয়ামকে নিয়ে নিচ্ছি। জাস্ট এদের অক্সিডেশন স্টেটটা কী হওয়া উচিত এটা বোঝানোর জন্য আমি তোমাকে দুটো এক্সাম্পল নিচ্ছি। 1s2, 2s2, 2p6, এটা হচ্ছে 3s2। এইবার তুমি খেয়াল করো জিনিসটা, এই গ্রুপ 1-এ যে এলিমেন্ট সোডিয়াম, এ যদি একটা ইলেকট্রন ছেড়ে দেয় তাহলে কিন্তু একটা ইনার্ট গ্যাস কনফিগারেশন নিয়নকে পেয়ে যাচ্ছে। খেয়াল করে দেখো নিয়নের কনফিগারেশন 1s2, 2s2, 2p6। তাহলে একটার বেশি ইলেকট্রন এর পক্ষে ছাড়া সম্ভব নয়। কী বললাম বুঝতে পেরেছ? গ্রুপ 1-এ যে এলিমেন্ট তাদের একটা ইলেকট্রন ছাড়লে কিন্তু কোনো না কোনো ইনার্ট গ্যাস, সোডিয়ামের ক্ষেত্রে নিয়ন এলো, পটাশিয়ামের ক্ষেত্রে অন্য কিছু আসবে, অন্য কোনো একটা ইনার্ট গ্যাস আসবে। বাট লাস্ট সেলের এই যে একটা ইলেকট্রন আছে 3s1 হোক বা 4s1 হোক, যেটাই তুমি ছাড়বে, ছাড়ার পরে কিন্তু একটা ইনার্ট গ্যাস কনফিগারেশন চলে আসবে। অর্থাৎ ইনার্ট গ্যাস কনফিগারেশনকে আমরা জেনারেলি কী ধরে নিই? একটা খুব স্টেবল কনফিগারেশন ধরে নিই। তাহলে ইনার্ট গ্যাস কনফিগারেশন যদি খুব স্টেবল কনফিগারেশন হয় তাহলে তোমার কী হবে? এরপরে আর একে আয়োনাইজ করা সম্ভব হবে না, আরেকটা ইলেকট্রন বের করা এখান থেকে সম্ভব হবে না। তাহলে সুতরাং সোডিয়াম ম্যাক্সিমাম Na+ হতে পারে, Na2+ করা খুবই চাপের ব্যাপার। Na2+ কিন্তু হবে না, Na+ হবে। অর্থাৎ কমন অক্সিডেশন স্টেট Na+1ই দেখাবে, এরা সবাই কিন্তু +1 দেখাবে। সেই সোডিয়াম নাও, পটাশিয়াম নাও, লিথিয়াম নাও, এদের কিন্তু সকলেরই কমন অক্সিডেশন স্টেট কিন্তু তোমার +1। ওকে, দ্যাটস ইট। এইবার যে বিষয়টা বলবার সেটা হচ্ছে, দেখো ঠিক একইভাবে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে এরা দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয়, দুটো ইলেকট্রন ছাড়লে কিন্তু একটা ইনার্ট গ্যাসের কনফিগারেশন ওরা পাবে। অর্থাৎ গ্রুপ 2 যারা এলিমেন্ট আছে, আমি একই সঙ্গে এখানে অ্যাড করে দিচ্ছি, আমি বলেছিলাম যেখানে যেখানে পড়ানোর সময় পড়িয়ে দেবো। গ্রুপ 2 এলিমেন্টগুলোকে যদি ধরি, এদের কিন্তু +2 অক্সিডেশন স্টেটটা হচ্ছে কমনেস্ট, এটা দেখতে পাবে। ওকে, নেক্সট যে বিষয়টা বলা, দ্যাট ইজ কল্ড দ্য আয়োনাইজেশন এনার্জি। এখানে একটা খুব ভালো কথা আছে, সবাই জানো আয়োনাইজেশন এনার্জি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড আয়োনাইজেশন এনার্জি? আয়োনাইজেশন এনার্জি বলতে তুমি কী বোঝো? আয়োনাইজেশন এনার্জি হচ্ছে সর্ববহিস্থ কক্ষ থেকে একটা গ্যাসিয়াস স্টেটে, একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে একটা লুজলি বাউন্ড ইলেকট্রনকে বের করতে যে আমার যে এনার্জি লাগে। কারণ হচ্ছে নিউক্লিয়াস এই ইলেকট্রনকে টেনে ধরে রাখে, একটা অ্যাট্রাকটিভ ফোর্স টেনে ধরে রাখে। তো এই ইলেকট্রনটাকে বার করতে গেলে কিন্তু আমাকে যথেষ্ট এনার্জি দিতে হবে। তো যে পরিমাণ এনার্জি দিলে পরে একটা বিচ্ছিন্ন গ্যাসীয় পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে সব থেকে দুর্বল ইলেকট্রনটা বেরিয়ে আসবে, সেটাকে আমরা বলে থাকি দ্য আয়োনাইজেশন এনার্জি। এখন গ্রুপ 1-এর এলিমেন্টগুলোর আয়োনাইজেশন এনার্জি কেমনভাবে ভ্যারি করবে? আমরা সকলেই জানি যে আয়োনাইজেশন এনার্জি পারমাণবিক সাইজের সঙ্গে কিন্তু ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অ্যাটমিক সাইজের সঙ্গে কিন্তু এটা ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ অ্যাটমিক সাইজ যত বড় হবে, তুমি ভাবো না একটা অ্যাটম, আমি তোমাকে খুব সহজভাবে একটা এক্সাম্পল দিয়ে বলছি। তুমি একটা জিনিস ভাবো, একটা অ্যাটম মনে করো এইটুকু, আরেকটা অ্যাটম মনে করো এত বড়, ঠিক আছে? কথা তো এর যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস এই ইলেকট্রনকে খুব টাইটলি ধরে রাখবে, এখান থেকে বের করা খুব কষ্টকর। কিন্তু দেখো এইখানে নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষের ইলেকট্রনটা অনেকটা দূরে আছে, ফলে এটা কিন্তু খুব সহজেই বেরোবে, কারণ নিউক্লিয়াস কিন্তু ওকে ভালোভাবে টেনে রাখতে পারেনি। ফলে এই ইলেকট্রনটা কিন্তু ইজিলি এখান থেকে বেরিয়ে যাবে। তার মানে পাতি কথায় সিম্পল, যার সাইজটা বড় হবে তার যে বাইরের কক্ষের ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে অনেকটা দূরে চলে যাবে, নিউক্লিয়াস ওকে টানতে পারবে না, ফলে ওই ইলেকট্রনটা খুব সহজেই বেরোবে। অর্থাৎ আয়োনাইজ করতে আমাদের অত কাঠখড় পোড়াতে হবে না, খুব অল্প পরিমাণ এনার্জি দিলে ইলেকট্রনটা বেরিয়ে আসবে। তাহলে পাতি কথায় সিম্পল, যত অ্যাটমিক সাইজ বড় হবে তোমার আয়োনাইজেশন এনার্জি তত কম হবে। এখন তুমি ভাবো গ্রুপ 1-এর এলিমেন্টগুলোর, আমি এই জিনিসটা কম্পারেটিভ স্টাডি করব, দুজনকে একসাথে পড়ার চেষ্টা করব। দেখো গ্রুপ 1 গ্রুপ 2টা এখানেও আমরা একসাথেই পড়ার চেষ্টা করব। তুমি খেয়াল করে দেখো, লিথিয়াম থেকে যত আমি নিচে থেকে নামছি, লি না কে রুবি সি ইজ ইন ফ্রান্স, আমি ফ্রান্সিয়ামটাকে বাদ দিলাম, ধরো বাদ দিয়ে দিলাম। এখন দেখো ওপর থেকে যত নামছি এদের সাইজ বাড়ছে। তো আমি আয়োনাইজেশন এনার্জি কী বলেছি? সাইজের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল বলেছি। তাহলে লিথিয়াম থেকে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সি যত তুমি নিচে থেকে নামবে সাইজ জেনারেলি বাড়ছে। তো সাইজ যদি বেড়ে যায় তাহলে আয়োনাইজেশন এনার্জি তো কমবে।
তার মানে সিজিয়ামের আয়নাইজেশন এনার্জি দেখো এখানে অর্ডারটা লেখা আছে খুব সুন্দরভাবে। লিথিয়ামের আয়নাইজেশন এনার্জি সব থেকে বেশি, লিথিয়াম থেকে সোডিয়ামে আয়নাইজেশন এনার্জি কমেছে, আরও কমেছে, আরও কমেছে, আরও কমেছে। অর্থাৎ আয়নাইজেশন এনার্জি ধীরে ধীরে কিন্তু কমতে থাকে যত আমি গ্রুপ 1-এর ওপর থেকে নিচের দিকে নামবো। এখানেই কম্পারেটিভলি গ্রুপ 2টাকেও পড়ে ফেলি, এখানেই কম্পারেটিভলি গ্রুপ 2টাকে পড়ে ফেলছি, ঠিক আছে। সিমিলারলি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়ামটাকে বাদ দিলাম। তো এদের ক্ষেত্রেও কী হবে? একই গল্প, সেম গল্প, ওপর থেকে নিচের দিকে নামছি আমরা, অ্যাটমিক সাইজটা বাড়ছে, অ্যাটমিক সাইজ বাড়লে কী হবে? নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স কমছে, ফলে কী হবে? আয়োনাইজ করতে আমাদের কম শক্তির প্রয়োজন হবে। অর্থাৎ যত আমরা একটা গ্রুপের ওপর থেকে নিচে থেকে নামবো তত আমার আয়োনাইজেশন এনার্জি কম লাগবে। তার মানে এখানে অর্ডারটা কী হবে? একই সঙ্গে যদি লিখে দিই, বেরিলিয়ামের আয়োনাইজেশন এনার্জি সব থেকে বেশি, তারপর ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপর আসছে স্ট্রনসিয়াম, তারপর আসছে বেরিয়াম। যত আমরা টপ টু বটম নামবো আস্তে আস্তে আমার আয়োনাইজেশন এনার্জি কমতে থাকবে। দ্যাটস ইট। সুন্দর করে নোট করে নাও বিষয়টাকে। এইবার একটা কথা বলবো আমি, এটা একটু নোট করে নিলে আমি বলবো একটা কথা। হয়েছে? নোট করে নিচ্ছি সবাই? আচ্ছা, এইবার আমি তোমাকে একটু করে গ্রুপ 2 আর গ্রুপ 1কে একসাথে বলার চেষ্টা করছি। গ্রুপ 1 আর গ্রুপ 2কে একটু কম্পারেটিভলি স্টাডি করে ফেলি। তাহলে গ্রুপ 1 ভার্সেস গ্রুপ 2 দুটোকে একসাথে আমরা কম্পারেটিভলি স্টাডি করার চেষ্টা করছি। দেখো, গ্রুপ 1-এর এলিমেন্টগুলো থেকে জেনারেলি গ্রুপ 2-এর এলিমেন্টগুলো সাইজ ছোটই হয়, তাই তো? গ্রুপ 1-এর থেকে গ্রুপ 1 এলিমেন্টগুলো ছোটই হয়, তো অ্যাটমিক সাইজের উপর ভ্যারি করবে। তো গ্রুপ 2-এর এলিমেন্টগুলোর কী হবে? গ্রুপ 2 এলিমেন্টগুলোর আয়োনাইজেশন এনার্জি, গ্রুপ 2 এলিমেন্টের আয়োনাইজেশন এনার্জি কী হবে? তোমার গ্রুপ 1-এর থেকে বেশি হবে, কারণ গ্রুপ 2 এলিমেন্টস আর জেনারেলি স্মলার দ্যান গ্রুপ 1 এলিমেন্ট। কারণ লেফট টু রাইটে যাচ্ছি, গ্রুপ 1 এপারে আছে, গ্রুপ 2 এপারে আছে, এদিক থেকে এদিকে গেলে সাইজ কমে, তাহলে সাইজ কমলে কী হবে? তোমার আয়োনাইজেশন এনার্জি বেড়ে যাবে, তাহলে গ্রুপ 2গুলোর আয়োনাইজেশন এনার্জি কী হয়? একটু বেশি হয়, ঠিক আছে? আচ্ছা, এইবার এখানে একটা কথা বলার আছে। দেখো, এই যখন গ্রুপ 2 এর কথা বললাম তখনই কিন্তু আমাকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড আয়োনাইজেশন এনার্জি গল্পটা বলতে হবে। তো ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি আর সেকেন্ড এনার্জি দুটো গল্প তোমাকে বলতে হবে। দেখো, আমি যেটা বলতে চাইছি খেয়াল করো, আমি আবার সোডিয়ামকে এক্সাম্পল হিসাবে নিচ্ছি। 1s2 2s2 2p6 3s1, আর আমি এখানে ধরো ম্যাগনেসিয়ামকে আবার এক্সাম্পল হিসাবে নিয়ে নিলাম। 1s2 2s2 2p6 3s2। দেখো, একে প্রথমবার আয়োনাইজ করা যাবে, দ্বিতীয়বার আয়োনাইজ করা যাবে না। অর্থাৎ ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি IE1 is low but IE2 is high, প্রচণ্ড হাই। আবার বলছি, গ্রুপ 1-এর এলিমেন্টগুলো প্রথমবার ইলেকট্রনে ছাড়তে পারে, বিকজ এটা ছাড়ার পর তোমার একটা ইনার্ট গ্যাস কনফিগারেশন পাবে, সেই জন্য গ্রুপ 1-এর যে এলিমেন্টগুলো আছে তাদের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিটা জেনারেলি কম হয়, আর সেকেন্ডটা মারাত্মক বেশি হয়। গ্রুপ 2-এর ক্ষেত্রে গল্পটা আলাদা হয়। কীরকম হয়? এদের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জিটা একটু বেশি হয়, কারণ জেনারেলি একটু সাইজে একটু ছোটো বলে একটুখানি বেশি হয়, সামান্য এদের থেকে বেশি হয়। ভালো করে খেয়াল করবে, গ্রুপ 2 যে এলিমেন্টগুলো আছে এদের ফার্স্ট আয়োনাইজেশন এনার্জি, বিকজ দেখো প্রথম ইলেকট্রনটা 3s থেকে বেরোবে, 3s থেকে একটা ইলেকট্রন বেরোনোর পরেও কিন্তু আরেকটা ইলেকট্রন এখানে থেকে যায়, একটা ইলেকট্রন বেরোনোর পরেও কিন্তু আরেকটা এখানে থেকেই যাচ্ছে। তাহলে প্রথমটা বেরোবে কিন্তু আয়োনাইজেশন এনার্জি একটু বেশি লাগবে। কেন বেশি লাগবে? বিকজ এই গ্রুপ 1 এটা কিন্তু এর থেকে একটু সাইজে ছোটো আছে, ওকে? তাহলে IE1টা একটু বেশি দেন এটা থেকে। হ্যাঁ, প্রথমে আমি
ফার্স্ট আর সেকেন্ড এইভাবে কম্পেয়ার করছি, এটা গ্রুপ 1-এর জন্য, এটা গ্রুপ 2 এর জন্য। তাহলে কী বললাম, গ্রুপ 1-এর ফার্স্ট আয়নাইজেশন এনার্জি কম, কারণ এটা ছাড়লে ইনার্ট গ্যাস কনফিগারেশন পাবে। সেকেন্ডটা মারাত্মক বেশি, বিকজ অলরেডি এটা ছেড়ে দেওয়ার পর একটা ইনার্ট গ্যাসের কনফিগারেশন চলে আসবে, তো সেকেন্ড ইলেকট্রনটা বার করা যাবে না। এবার গ্রুপ 2 এলিমেন্ট ধরো এই ম্যাগনেসিয়ামকে আমি এক্সাম্পল হিসাবে নিয়েছি, দেখো এই ফার্স্ট এটা ছাড়বে, কোনো সমস্যা নেই, কিন্তু ফার্স্ট এটার আয়নাইজেশন এনার্জি এর থেকে একটু বেশি হবে। কেন বেশি হবে? বিকজ এর থেকে সাইজটা কিন্তু একটুখানি ছোটো, সেই কারণে এটা একটু বেশি হবে, রাইট? কিন্তু দেখো এর সেকেন্ডটা যখন মারাত্মক বেশি হয়ে গেছিলো, এর সেকেন্ডটা কিন্তু কম হবে। কেন কম হবে? বিকজ দেখো সেকেন্ড ইলেকট্রনটা আমি যদি মনে করি যে ম্যাগনেসিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, ছাড়ার পরে একটা থাকছে, তো ছাড়ার পরে তো একটা থাকছে, এবার এটাকেও ইজিলি ছেড়ে দেবে, বিকজ এটা ছাড়লে পরে ও কিন্তু ইনার গ্যাস কনফিগারেশনটা পেয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা। তার মানে পাতিকতা যদি আমি সামারাইজ করি, তাহলে গল্পটা দুজনের একসাথে যদি আমি সামারাইজ করি, গ্রুপ 1-এর ক্ষেত্রে কি হলো, ফার্স্ট IE1, আমি তাহলে আরেকটা পেজ নিই এখানে সামারি করে ব্যাপারটা। তাহলে গ্রুপ 1 এলিমেন্ট যেগুলো এলো তাদের IE1টা লো, ফার্স্ট আয়নাইজেশন এনার্জি লো, আর সেকেন্ড IE কিন্তু এক্সেসিভলি বেশি, সেকেন্ড IE কিন্তু এক্সেসিভলি বেশি হয়েছে। আর গ্রুপ 2 এলিমেন্টের কি হয়, IE1 যদি একসাথে বলি, IE2 দুটোই কিন্তু লো। যদিও যদি এর সাথে কম্পারেটিভলি বলি, আবার বলছি ভালো করে শুনবে, শুধু গ্রুপ 1 বলছি IE1 লো, IE2 বেশি, শুধু গ্রুপ 2 বলছি তাহলে IE1টা থেকে IE2টা অনেক বেশি লো হবে। ওকে, কিন্তু ওকে বোঝা গেছে। তাহলে আমি লেফট টু রাইট দিলে সাইজ যেমন কমে, ঠিক আছে, ওকে, ইটস ওকে। তাহলে ফার্স্টটা ক্লিয়ার হলো, সেকেন্ডটা ক্লিয়ার হলো। IE1 IE2 দুটোই এর কম থাকে, এটা সামান্য একটু বেশি হয় কারণ একটুখানি সাইজ কমেছে বলে, যদি আমি কম্প্যারিজন করি এই। ওকে, নেক্সট পরবর্তী পয়েন্ট, এটা তো একটুখানি বললাম যে অ্যালকালি মেটালগুলোর সবসময় লার্জেস্ট ইন দ্য সাইজ, যে পিরিয়ডে ওরা বিলং করে সেই পিরিয়ডে ওরা সব থেকে বড়ো, এবং তাদের এই জন্য এদের আয়নাইজেশন এনার্জি সবসময়ের জন্য কম হয়, প্রথমটা। ওকে, সেটাই তো আগেই বলেছি। ওকে, নেক্সট কথা, ডেন্সিটি দিয়ে একটা ভালো গল্প আছে, ডেন্সিটি গল্পটা একটু ভালো গল্প আছে। কীরকম? আর ডেন্সিটি মানে আমরা পাতিকতা কী জানি, মাস বাই ভলিউম, মাস বাই ভলিউম কিন্তু ডেন্সিটি, তাই তো? তাহলে তুমি যখন লিথিয়াম থেকে নিচে থেকে নামছো, লিথিয়াম টু সিজিয়াম যখন আমরা নামছি, তখন কী হচ্ছে দেখো, দুটো ঘটনাই ঘটছে। লিথিয়াম থেকে সিজিয়ামে নামছো, ভলিউম বাড়ছে, অর্থাৎ ভলিউমটা বাড়ছে। তাহলে ভলিউম যদি বাড়ে, ডেন্সিটি কমে যাওয়ার কথা ছিল, ডেন্সিটি কমে যাওয়ার কথা, রাইট? কি বললাম, ব্যাপারটা বোঝা গেছে? স্বাভাবিক না? লিথিয়াম থেকে আমরা ডেন্সিটি মানে কি বুঝি, পাতিকতায় মাস বাই ভলিউম বুঝি, রাইট? লিথিয়াম থেকে সিজিয়ামে নামছি আস্তে আস্তে, তো লিথিয়াম থেকে সিজিয়ামে যখন আমরা নামবো তখন কি হবে, সাইজ বাড়ছে জেনারেলি, মানে ভলিউম বাড়ছে। তাহলে ভলিউম বাড়লে ভলিউম আর ডেন্সিটি কেমন, ব্যস্তানুপাতিক, তো ডেন্সিটি কমার কথা, রাইট? আচ্ছা, আরেকজন কিন্তু এখানে আছে, মাসকে ভুলে গেলে হবে না। এমন তো নয় যে লিথিয়াম থেকে সিজিয়ামে যাচ্ছ মাস বাড়ছে না, মাসও বাড়ছে। লিথিয়াম থেকে সিজিয়ামে যখন তুমি যাচ্ছ, মাসটাও বাড়ছে, এদের অ্যাটমিক যে মাস সেটাও বাড়ছে। তাহলে অ্যাটমিক মাস বলতে ডেন্সিটি আবার বেড়ে যাওয়ার কথা, বিকজ মাসের সঙ্গে ডেন্সিটি তোমার ডাইরেক্ট সম্পর্কে আছে, ভলিউমের সঙ্গে ডেন্সিটি তোমার আবার ইনভার্স সম্পর্ক আছে। তাহলে হবে এটা কি? আবার বলছি, ডেন্সিটি মানে মাস বাই ভলিউম। উপর থেকে নিচে থেকে নামলে ভলিউম বাড়ছে, তাহলে ডেন্সিটি কমে যাওয়ার কথা, কিন্তু কেউ কথা রাখে না, কেউ কথা রাখেনি। আমি কথা রাখবো, পড়াবো। আর তোমার মাসের ক্ষেত্রে লিথিয়াম থেকে সিজিয়ামে যখন তুমি নামবে, তো মাসটাও বাড়বে না, মাসের সঙ্গে ডেন্সিটির সম্পর্ক আছে ডাইরেক্ট। তাহলে কোনটা হবে, ডেন্সিটি কাকে ফলো করবে, মাসকে ফলো করবে নাকি ভলিউমকে ফলো করবে? মানে ডেন্সিটি কি ভলিউমের সঙ্গে সঙ্গে কমে যাওয়া উচিত, নাকি মাস বাড়ার জন্য বাড়া উচিত?
দেখো যখন দুটো কাউন্টার ফ্যাক্ট থাকবে না, যখন দুটো কাউন্টার ফোর্স থাকবে তোমাকে দেখতে হবে এফেক্টটা কার। ধরো এই জিনিসটা এখানে আছে, একে আমি 100 জুল এনার্জি বা 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে আমি এদিকে টানছি, আরেকজন 80 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে ওদিকে টানছে। তো দুটো অপোজিট ফোর্স, কিন্তু এ যাবে কোন দিকে, এদিকে যাবে না এদিকে যাবে, যেদিকে ফোর্স বেশি আছে অর্থাৎ 100 নিউটনের দিকে যাবে, রাইট। সিমিলারলি বাবা, যতটা না ভলিউম বাড়ে তার থেকে বেশি, অনেক বেশি মাস বাড়ে। অর্থাৎ লিথিয়াম থেকে যখন সিজিএমে যাই, ভলিউম যতটা না ইনক্রিজ করে তার থেকে অনেক বেশি ইনক্রিজ করে মাস। অর্থাৎ মাস হচ্ছে এখানে প্রিডমিনেন্ট ফ্যাক্টর, মাস অনেক বাড়ে। অর্থাৎ ভলিউমের জন্য যেটুকু ডেন্সিটি কমার কথা, মাসটা যেহেতু অনেকটা বাড়ছে তাই ডেন্সিটি কিন্তু বেড়েই যায়। অর্থাৎ পাতি কথায় সিম্পল, মাসের প্রভাবটা কিন্তু অনেকটা বেশি। সেই কারণে লিথিয়াম থেকে তুমি যখন সিজিএমে যাবে ডেন্সিটি কিন্তু ক্রমাগত বাড়তেই থাকবে। বুঝতে পেরেছো? পরিষ্কারভাবে এখানে লেখা আছে, দেখো, অ্যাটমিক মাস ইনক্রিজেস ফ্রম লিথিয়াম টু সিজিএম ইন দ্য গ্রুপ অ্যান্ড ভলিউম অলসো ইনক্রিজেস, বাট ইনক্রিজ ইন অ্যাটমিক ওয়েট ইজ মোর দ্যান ইনক্রিজ ইন ভলিউম। অর্থাৎ ভলিউম যতটা না বাড়ে, মাস তার থেকে অনেক গুণ বেশি বাড়ে। সেই কারণে আমাদের ডেন্সিটিটা কিন্তু বেড়ে যাওয়া উচিত। অর্থাৎ এইটা হচ্ছে তোমার ডেন্সিটির অর্ডার। ওকে, পরবর্তী অংশে যাওয়া যাক। নেক্সট পার্ট, একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলছে, ওয়াই দ্য ডেন্সিটি অফ পটাশিয়াম ইজ লেস। একটা জিনিস খেয়াল করেছো, আমি যে এখানে একটা গল্প বললাম, এইখানে একটা জিনিস খেয়াল করো, তুমি কি অবজার্ভ করছো, লিথিয়ামের পরে কিন্তু বহু পটাশিয়াম হয় না, লিথিয়ামের পর সোডিয়াম হওয়ার কথা। ये यहाँ पर कैसे आ गया कबाब में हड्डी, কি বললাম? এইখানে একটা গল্প আছে। আমি আরেকবার ব্যাপারটা সামারাইজ করি, তোমাকে আর একটু ভালো করে বুঝিয়ে দিই, ঠিক আছে? অর্থাৎ আমরা তো এক্ষুনি বললাম ডেন্সিটি নিচের দিকে বাড়বে, তার মানে লিথিয়ামের পরে বেশি হবে ডেন্সিটি কার হবে? লিথিয়ামের থেকে বেশি ডেন্সিটি সোডিয়ামের হবে। সোডিয়ামের পরে পটাশিয়ামের ডেন্সিটি আসার কথা, তারপর রুবিডিয়ামে আসার কথা, তারপর তো সিজিএমের আসার কথা। কিন্তু ऐसा कैसे हो गया, ये पोटासियम यहाँ पर कैसे आ गया, सोडियम यहाँ पर कैसे आ गया, চেঞ্জ কি করে হয়ে গেল? সিমিলারলি আমি যদি দেখি কারণটা হচ্ছে, দেখো, সোডিয়াম থেকে যখন তুমি পটাশিয়ামে যাচ্ছ, সোডিয়াম থেকে যখন পটাশিয়ামে যাচ্ছ, দেখো মাস ইনক্রিজেস বাই 16 ইউনিট, রিলেটিভ অ্যাটমিক মাস 16 ইউনিট বাড়ে মোটে। সোডিয়াম থেকে পটাশিয়ামে আসছি, মাস বাড়ছে কত? 16 ইউনিট মাস বাড়ছে। ওকে, কিন্তু রেডিয়াস বাড়ছে 41 ইউনিট। অর্থাৎ এখান থেকে এই পটাশিয়াম অনেক বড়, এটা 41 ইউনিট বাড়ছে রেডিয়াস। অর্থাৎ মাসটা যতটা না বেড়েছে, সোডিয়াম থেকে পটাশিয়ামে যাওয়ার সময় আয়তন অনেক বেশি বেড়ে যায়। আয়তন বাড়লে ডেন্সিটি কমে যায় বাবা, আয়তন যদি বেড়ে যায় ডেন্সিটি কমে যাবে, ভলিউম বাড়লে ডেন্সিটি কমবে। অর্থাৎ সোডিয়াম থেকে পটাশিয়ামের যে ইনক্রিজ ইন মাস, সেই মাসটা যতটা না বেড়েছে, কত ইউনিট বেড়েছে? 16 ইউনিট। সোডিয়াম 23 ইউনিট, পটাশিয়াম 39 ইউনিট। তো এরকম হয় ঘটনাটা। আর এদের অ্যাটমিক রেডিয়াসটা আমি তোমাকে বলছি, দাঁড়াও। অ্যাটমিক রেডিয়াসটা বাড়ছে কত? এই যে সোডিয়াম হচ্ছে তোমার 186, এটা বোঝা যাচ্ছে না, একটু কালো হয়ে গেছে লেখাটা। সোডিয়ামের ভলিউম হচ্ছে, রেডিয়াস হচ্ছে 186 পিকোমিটার, পটাশিয়াম হচ্ছে 227 পিকোমিটার। তো এইটা 41 ইউনিটের ডিফারেন্স। অর্থাৎ সোডিয়াম থেকে পটাশিয়াম ভলিউমটা হট করে অনেকটা বেড়ে যায়। তো ভলিউম বেড়ে যাওয়ার জন্য কী হয়, যতটা না মাস বেড়েছে ভলিউমটার থেকে অনেক বেশি বেড়ে যায়, আর ভলিউম বাড়লে ডেন্সিটি কমে যায়। তো এটা একটু খেয়াল রাখতে হবে বাবা, ঠিক আছে? এটা একটু তোমায় খেয়াল রাখতে হবে। অর্থাৎ ডেন্সিটি জেনারেলি যা অর্ডার হওয়া উচিত সেটা ছিল, এটা হওয়া উচিত ছিল, বাট পটাশিয়ামের ভলিউমটা সোডিয়ামের থেকে বেশি বলে ডেন্সিটিটা কমে যায়। তো পটাশিয়াম বাবাজিকে তুলে এনে এখানে বসিয়ে দাও, সোডিয়াম বাবাজিকে পিছনে পাঠিয়ে দাও। ওকে, নেক্সট, ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার। হোয়াট ইজ ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার? বা তুমি ইলেকট্রন নেগেটিভ শুনেছো, ইলেকট্রোপজিটিভ কি শুনেছো? আশা করি শুনেছো। দেখো, ইলেকট্রোনেগেটিভ মানে একটা কোভালেন্ট বন্ড আছে, মনে করো এরকমভাবে একটা কোভালেন্ট বন্ড আছে এ আর বি এর মধ্যে। এই ইলেকট্রন এ একটা ইলেকট্রন নিচ্ছে, বি একটা ইলেকট্রন দিয়েছে, দিয়ে এদের মধ্যে একটা বন্ড হয়েছে। তাহলে এ কী করবে? ইলেকট্রন নিজে দিকে টানার চেষ্টা করবে, এ ইলেকট্রনটা নিজে দিকে টানার চেষ্টা করবে, আর বি ইলেকট্রনটাকে ওর দিকে যেতে দেবে। অর্থাৎ ইলেকট্রোনেগেটিভ হচ্ছে বন্ধনজোড় ইলেকট্রনকে যে নিজের দিকে টানে, তাকে বলা হয়
ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। বন্ধন জোড় ইলেকট্রনকে যে নিজের দিকে টানে তাকে বলা হয় ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তাহলে যে ইলেকট্রনটাকে রিলিজ করলো, যেতে দিল, সে ইলেকট্রোপজিটিভ। পাতি কথায় ইলেকট্রোপজিটিভ হচ্ছে যারা নিজেদের ইলেকট্রনকে ধরে রাখতে পারে না, যারা নিজেদের ইলেকট্রনকে যেতে দেয়, যাও ছোড় দিয়া, আজাদ কর দিয়া, যাও, তারা হচ্ছে ইলেকট্রোপজিটিভ। পরিষ্কার? মাথায় গেল? তাহলে খেয়াল করে দেখো, এই আজাদ করে দেওয়া গল্পটা কার পক্ষে ইজি হবে বাবা? নিজের ইলেকট্রনকে আজাদ করে দেওয়ার গল্পটা কার ক্ষেত্রে ইজি হবে? এটা না এটা? এখানে ইজি, বিকজ ইলেকট্রনটা দূরে আছে নিউক্লিয়াস থেকে, ফলে এই ইলেকট্রন ইজিলি ফুরুত করে উড়ে বেরিয়ে যাবে। কিন্তু এই ইলেকট্রনটা বেরোতে পারবে না, এর পায়ে ছেকল পরানো আছে, বিকজ এটা সাইজে ছোট, টেনে রাখবে। রাইট? অর্থাৎ যার সাইজ বড়, যাকে সহজে আয়োনাইজ করা যায়, তারই ইলেকট্রন ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি, অর্থাৎ সেই বেশি ইলেকট্রোপজিটিভ। তাহলে আমি এখানে জিনিসটাকে এইভাবে লিখতেই পারি, ইলেকট্রোপজিটিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু আয়োনাইজেশন এনার্জি, বা ইলেকট্রোপজিটিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল টু অ্যাটমিক সাইজ বা রেডিয়াস। সাইজ বড় হলে ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার বাড়বে, সাইজের সঙ্গে প্রপোর্শনাল করে দিই, সাইজের সঙ্গে প্রপোর্শনাল, ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার প্রপোর্শনাল টু সাইজ। যত অ্যাটমিক সাইজ বড় হবে তত ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার বাড়বে। রাইট? নেক্সট, তাহলে इलेक्ट्रोपॉजिटिव कैरेक्टर ग्रुप ट्रेंड बोले दिया एक बार, इसको भूल गया तो लाइव जिंगल आला। देखो तो लिथियम থেকে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম যদি যাও, তাহলে অ্যাটমিক সাইজ ক্রমশ বাড়ছে। তাহলে অ্যাটমিক সাইজ বাড়লে কি হবে? ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টার বাড়বে। তাহলে ইলেকট্রোপজিটিভ ক্যারেক্টারও লিথিয়ামের থেকে সোডিয়ামের বেশি, সোডিয়ামের থেকে পটাশিয়ামের বেশি, পটাশিয়ামের থেকে রুবিডিয়ামের বেশি, অ্যান্ড সিজিয়ামের বেশি। এটা হচ্ছে ইলেকট্রো পজিটিভ ক্যারেক্টারের অর্ডার। রাইট? নেক্সট আগে बढ़ते हैं। আই একটা বিশাল ব্যাপার, কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি কন্ডাক্টিভিটি কি হবে? অর্থাৎ কন্ডাক্ট कौन करता है बेटा? ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন যার ইজিলি মুভ করতে পারবে তারই তো কন্ডাক্টিভিটি বেশি হবে। ফ্রি ইলেকট্রন যার বেশি থাকবে তারই তো কন্ডাক্টিভিটি বেশি হবে। তো খেয়াল করে দেখো, ডিউ টু দ্য প্রেজেন্স অফ লুজলি হেল্ড ভ্যালেন্স ইলেকট্রন, তো লুজ ইলেকট্রন যদি থাকে কোনো অ্যাটমে, লুজ হেল্ড ভ্যালেন্স ইলেকট্রন, যোজ্যতা কক্ষে ইলেকট্রন যদি থাকে, যেগুলো হুইচ আর ফ্রি টু মুভ ইন এ মেটাল, যেগুলো ফ্রিলি একটা মেটালে মুভ করতে পারে, তারাই তো ভালো কন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় বাবা। অর্থাৎ ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বা থার্মাল কন্ডাক্টিভিটি এটা কোনো একটা মেটালের যার সারফেসে প্রচুর পরিমাণে ফ্রি ইলেকট্রন থাকে, মুক্ত ইলেকট্রন থাকে, তারা কিন্তু খুব ভালোভাবে দেখাতে পারে। আর ফ্রি ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন মানে ঘুরিয়ে ফিরিয়ে সেই অ্যাটমিক সাইজের গল্প। সিম্পল বাবা, অ্যাটমিক সাইজ যদি বড় হয়, অ্যাটমিক সাইজ যদি বড় হয়, ইলেকট্রনগুলো তাড়াতাড়ি এখান থেকে বাইরে বেরিয়ে আসবে। অ্যাটমিক সাইজ যদি ছোট হয়, ইলেকট্রন তাড়াতাড়ি বাইরে বেরোতে পারবে না। ফলে মুক্ত ইলেকট্রন বা ফ্রি ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা এই ক্ষেত্রে বেশি, এই ক্ষেত্রে কিন্তু মুক্ত ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা কম। তাহলে এ হবে বেশি ভালো কন্ডাক্টিভিটি দেখাবে, এ কম দেখাবে। অর্থাৎ যার সাইজ বড় তারই কন্ডাক্টিভিটি বেশি হবে। অর্থাৎ লিথিয়াম থেকে যদি আমরা আস্তে আস্তে সিজিয়ামের দিকে যাই, কন্ডাক্টিভিটি বাড়বে। বোঝা যাবে ব্যাপারটা? চলো নেক্সট, ফ্লেম টেস্ট। অনেকে অলরেডি স্কুলে এটা প্র্যাকটিক্যাল করেছো আই থিঙ্ক, যদিও সব কটা এলিমেন্ট করো, লিথিয়ামের করনি, সোডিয়াম করেছো, পটাশিয়াম করেছো, রুবিডিয়াম সিজিয়াম করনি। কেন করনি? রুবিডিয়াম সিজিয়াম স্কুলের ল্যাবে থাকে না। ওকে, তো যেটা করেছো সেটাই বলি। ये फ्लेम का कारण क्या है? ये फ्लेम कैसे प्रोड्यूस होता है? फ्लेम কিভাবে আসে? এরকম কালারফুল কালারফুল ফ্লেম কি করে আসে? আরও দেখবে বেরিয়ামের অ্যাপেল গ্রিন, রাইট? এরকম ক্যালসিয়ামের ক্ষেত্রে ব্রিক রেড কালার, এরকম অনেকগুলো কালার তোমরা দেখেছো। হোয়াট ইজ দ্য লজিক বিহাইন্ড দিস কালার? কালার কা কারণ क्या है? অ্যাকচুয়ালি কী হয়, এই যে এদের ইলেকট্রনগুলো থাকে না ভ্যালেন্সের, এই যে
অ্যালকালি মেটালস বা অ্যালকালাইন আর্থ মেটাল যেগুলো আছে, এদের যে ভ্যালেন্স ইলেকট্রন, যেটা লাস্টের দিকে যে ইলেকট্রন থাকে, যদিও আমরা তাতে সল্ট ব্যবহার করি, সল্টে ইলেকট্রন থাকে না, কিন্তু যখন আমরা ফ্লেমে নিই, এই যে প্লাটিনাম ওয়্যার, এটাকে বলে প্লাটিনাম ওয়্যার, দেখতে পাচ্ছ? এই প্লাটিনাম ওয়্যারের মধ্যে সল্টটাকে লাগিয়ে প্লাটিনাম ওয়্যারটাকে HCl ডিপ করে যে সল্ট বা সোডিয়াম ক্লোরাইড বা পটাশিয়াম ক্লোরাইড যে সল্ট তুমি নিতে চাইছো, সেই সল্টে ডিপ করে তুমি যদি ফ্লেমে ধরো, এরকম একটা সুন্দর সুন্দর রঙিন রঙিন কালার দেখা যায়। কালারের কারণটা কী হচ্ছে দেখো, কালার লেখা আছে লিথিয়াম ক্রিমসন রেড, সোডিয়াম গোল্ডেন ইয়েলো, পটাশিয়াম ভায়োলেট, রেড ভায়োলেট, ব্লু, থিওরিটিক্যাল মনে রাখো মোটামুটি। তো কালারের কারণটা কি? কালারের কারণ হচ্ছে যখনই মানে ফ্লেমে দিয়ে ফ্লেমের থেকে ইলেকট্রন ক্যাপচার করে হচ্ছে তোমার এই সল্টটা, বিকজ দেখো তুমি তো সোডিয়াম তো ডাইরেক্ট নিচ্ছ না, তুমি সোডিয়াম মেটাল নিচ্ছ না, সোডিয়াম ক্লোরাইড নিচ্ছ। তো সোডিয়াম ক্লোরাইড Na প্লাস আছে, Cl মাইনাস আছে, রাইট? Na প্লাস মানে সোডিয়ামের ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনটা আছে সেটা নেই এই মুহূর্তে। যখন তুমি সোডিয়াম ক্লোরাইডটাকে এই ফ্লেমে ধরছো, ওই ফ্লেম থেকে ইলেকট্রন থাকে, ফ্লেমে ইলেকট্রন থাকে, সেখান থেকে এক্সাইটেড ইলেকট্রন সোডিয়ামটা লাস্ট সেলে 3s1 নিয়ে নেয়, নিয়ে এই ফ্লেমের এনার্জিতে ইলেকট্রনটা পরবর্তী উচ্চ শক্তি স্তর 3p-তে চলে যায়। 3s এর পরে পরবর্তী উচ্চ শক্তি স্তর হচ্ছে তোমার 3p-তে চলে যায়। এখন তোমরা অ্যাটমিক স্ট্রাকচারে এইটুকু পড়ে নিয়েছো বোর থিওরি পড়তে গিয়ে, যখন একটা ইলেকট্রন একটা লেভেল থেকে একটা লেভেলে যায় তখন সে এনার্জি গ্রহণ করে। 3s থেকে ইলেকট্রন 3p-তে গেল, ইলেকট্রনটা 3p-তে গেছে, এটা তো আমার ঘর নয়, আমি আমার ঘর ছেড়ে চলে এসেছি, তখন ও আবার রিটার্ন করে আবার ফিরতে আসবে। আমি আবার বলছি কী হলো কেসটা, এখানে 3s-এ ছিল ইলেকট্রনটা, রাইট? এখান থেকে ইলেকট্রনটা উঠে কোথায় গেছে? 3p-তে গেছে। কেন গেছে? ফ্লেমের এনার্জি, উফ আবার গরম খেয়ে এখানে পালিয়ে গেছে, কিন্তু গিয়ে দেখছে এটা তো ওর ঘর নয়, 3s থেকে 3p-তে এসছে, তাহলে ওর ঘর কোনটা? 3s। ও আবার ব্যাক করে এখানে চলে যায়। যেই ব্যাক করবে তখন কিন্তু যে এনার্জি গ্রহণ করেছিল সেটাকে ও একটা তরঙ্গের আকারে ছেড়ে দেবে। এই যে তরঙ্গটা ছেড়ে দিল, এটা আমাদের কালার হুইল অনুসারে যে অ্যাবজর্পশন রেডিয়াস কতটা, কোন রেঞ্জে অ্যাবজর্ব করছে আর কোথায় এটা ছাড়ছে, এটা কালার হুইল আছে, সেখানে ম্যাচ করলে দেখা যায় কালারটা গোল্ডেন ইয়েলো কালার আছে সোডিয়ামের ক্ষেত্রে। তো এক একটা মেটালের ক্ষেত্রে এই কালারটা কিন্তু এক এক রকমের তোমার হয়। ওকে, কী বললাম, ব্যাপারটা বোঝা গেছে, রাইট? তাহলে ফ্লেমের কালারের কারণটা কি? যখন কোনো একটা সল্টকে, পাতি কথা সামারি করি, কোনো একটা অ্যালকালি মেটাল বা অ্যালকালাইন আর্থ মেটালের সল্টকে আমি যখন ফ্লেমে দিচ্ছি, সেই অ্যালকালি বা অ্যালকালাইন আর্থ মেটালের সল্টটা ফ্লেম থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে, তার বাইরের কক্ষে ওই ইলেকট্রনটা উত্তেজিত হয়ে পরবর্তী উচ্চ শক্তি স্তরে যায়। সেখানে যখন যায় ফ্লেম থেকে এনার্জি গ্রহণ করে যায়, আবার যখন রিটার্ন করে সেই যে এনার্জিটা নিয়ে গেছিলো সেটাকেও ছেড়ে দেয়। এই যে এনার্জিটাও ছেড়ে দিল না, এই ছেড়ে দেওয়া এনার্জিটা অনুসারে কী কালার আমরা দেখতে পাবো, ছেড়ে দেওয়া এনার্জিটা যে তরঙ্গ দৈর্ঘ্য সেই অনুসারে নির্ধারিত হয় আমরা কী ধরনের কালার দেখতে পাবো। ব্যাপারটা বুঝতে পারলে? তো এরকম বিভিন্নজন বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্য রেডিয়েট করে, তো সেরকম বিভিন্ন কালার আমরা এখানে দেখতে পাই। পরিষ্কার? আচ্ছা, এখানে একটা কথা আছে, বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের কালার কেন দেখা যায় না? এই প্রসঙ্গে একটা কথা বলা, সেটা হচ্ছে কোন অ্যালকালাইন আর্থ মেটাল বা কার কালার তুমি দেখতে পাবে না, সেটা হচ্ছে বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, এদের ফ্লেম কালার দেখা যায় না। কেন দেখা যায় না? বিকজ গল্পটা বাবা সেই এই একই গল্প, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম ছোট সাইজ হওয়ার জন্য এদের ইলেকট্রনকে এরা মারাত্মক করে টাইটলি ধরে টেনে রাখে, ফলে ইলেকট্রন কিন্তু এখান থেকে আপার লেভেলে যাওয়ার কোনো চান্সই পায় না। কি বললাম? বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এরা আকারে এত ছোট, এদের নিউক্লিয়াসের কী করে, ইলেকট্রনকে টেনে বেঁধে ধরে রাখে, কোমরে দড়ি বেঁধে রাখে, ফলে ইলেকট্রনগুলো লাফালাফি করে উপরের লেভেলে যেতে পারে না। তো উপরে যদি যাচ্ছে না, তো এনার্জি ছাড়ারও তো কোনো গল্প নেই, নেওয়ারও গল্প নেই, ছাড়ারও গল্প নেই। এই জন্য বেরিলিয়াম ম্যাগনেসিয়াম কোনো ফ্লেম কালার দেখায় না। পাতি কথায় যদি বুকিস ওয়ার্ডে লিখি, আয়োনাইজেশন এনার্জি বেরিলিয়াম ম্যাগনেসিয়ামের প্রচণ্ড বেশি, নিউক্লিয়ার অ্যাট্রাকটিভ ফোর্স প্রচণ্ড বেশি। দে ডোন্ট অ্যালাউ দেয়ার ইলেকট্রন টু গো, as they are not allowing their electron to go, so there is no chance of coloration. That's it. आगे बढ़ते हैं। हाइड्रेटेड रेडिया देखो की रकम। अच्छा, रेडियास শুনেছো, আবার হাইড্রেটেড রেডিয়াস, এটা আর কি জল দিয়ে রেডিয়াস হয় না, কেস আলাদা। কিরকম কেস দেখো, এই যে লিথিয়াম বাবু, এই যে সোডিয়াম, এই যে পটাশিয়াম, এই যে রুবিডিয়াম, এই যে সিজিয়াম, এদের ক্ষেত্রে কি হয়, যখন তুমি টপ টু বটম নামছো, নিচের দিকে নামছো,
আমি এলআই প্লাসই নিচ্ছি, হ্যাঁ, আর গ্যাসিয়াস স্টেজে এটাকে নিচ্ছি আমি। নর্মালি কী হবে, সাইজটা বাড়বে, এলআই প্লাসের থেকে এনএ প্লাস বড়ো হবে, কে প্লাস বড় হবে, সিএস প্লাস বড় হবে, এটা আমরা জানি সাধারণত হয়। এখন তুমি কি করলে, এই সব কটা আয়নকে গুটিয়ে নিয়ে এই মগের মধ্যে ফেলে দিলে, এর মধ্যে আমি ঢেলে দিলাম, হ্যাঁ সব ফেলে দিলাম, জল আছে এবং সবকে ঢেলে দিলাম, তাহলে কি হবে? জলের ব্যাপার, জল বাবুজি এরকম দেখতে, জলের অক্সিজেনের মাথা ডেল্টা মাইনাস চার্জ, হাইড্রোজেনের মাথা ডেল্টা প্লাস চার্জ আছে, অর্থাৎ জল একটা কিন্তু পোলার মলিকুল, জল ওয়াটার একটা খুব সুন্দরভাবে একটা পোলার মলিকুল, রাইট? তো ওয়াটার যদি একটা পোলার মলিকুল হয় তাহলে কি হবে, এদের মধ্যে প্লাস চার্জ আছে, তো তাহলে জল এদের দিকে অ্যাট্রাক্টেড হবে, যেই আমি এদেরকে জলে অ্যাড করেছি এদের মধ্যে প্লাস চার্জ আছে, জল তাহলে কী হবে, এদের দিকে আকর্ষিত হবে, তাই তো, এদের দিকে জল অ্যাট্রাক্টেড হবে, পরিষ্কার? এখন দেখো, যার অ্যাট্রাকশান পাওয়ার বেশি তার দিকেই জল বেশি যাবে, পাতি কথায়। অ্যাট্রাকশান পাওয়ার বেশি মতলব মানেটা কি, এলআই প্লাস, এনএ প্লাস, কে প্লাস, সিএস প্লাসের ক্ষেত্রে এলআই প্লাসের অ্যাট্রাকটিভ পাওয়ার বেশি হয়, কারণ চার্জের ঘনত্ব। বোঝাই ব্যাপারটা। লিথিয়ামের সাইজটা মনে করো এটা, প্লাস চার্জ এটা আছে। সোডিয়ামের সাইজটা মনে করো একটু বেড়ে গেছে, প্লাস চার্জ এখানে একই আছে। পটাশিয়ামের সাইজ অনেকটাই বড়, পটাশিয়ামের সাইজটা আমি অনেকটাই বড় করলাম, প্লাস চার্জ এখানে আছে। আরবি প্লাস, সিজিয়াম প্লাস, এদের সাইজটা আর একটু বাড়ছে। হ্যাঁ, এখানে না রুবিডিয়াম বাদ দিয়ে দিয়েছে, হ্যাঁ লিখে নেবে। আরবি প্লাস তোমার আর একটু বড়, সিজিয়াম প্লাস আরও বড়, এটা ফেটকে গেল কেমন যেন একটা, আর যাই হোক সবই নিজেদের ব্যাপার, এটা অ্যাডজাস্ট করে নিও আর কি, একটু বুঝে নিও। বড় বোঝাতে যাচ্ছে, আমার উদ্দেশ্যটা তোমরা বুঝেছো যে আমি এটা আকারে বড় বোঝাতে চাইছি, আমার উদ্দেশ্য পরিষ্কার, খুবই পরিষ্কার, কোনো চাপ নেই। তোমরা এটা বুঝে নিও, নিজেদের মতো করে মেনে নিও আর কি। যাই হোক, হ্যাঁ এটা মোটামুটি একটা আঁকার চেষ্টা করেছি, ঠিক আছে? তো এইভাবে নিচে থেকে নামছে, তো সাইজটা ক্রমশ তোমার বাড়ছে, রাইট? এখন দেখো, তুমি বলো এই ইউনিট পজিটিভ চার্জের ঘনত্ব এখানে বেশি না সাইজ কম? তো এই পজিটিভ চার্জটা যে জায়গার মধ্যে আছে এর চার্জের ডেন্সিটি প্রচণ্ড বেশি না, পজিটিভ চার্জের ঘনত্ব বেশি না? আর ওই ইউনিট পজিটিভ চার্জ এত বড় এরিয়ার মধ্যে ছড়িয়ে আছে, ফলে পজিটিভ চার্জের ঘনত্ব কিন্তু কমে গেছে। কি বললাম? পজিটিভ চার্জ এখানে ছোট এরিয়া, লিথিয়ামের ক্ষেত্রে ছোট ভলিউম, এখানে চার্জের ঘনত্ব তাহলে বেশি হবে। আর এই ইউনিট পজিটিভ চার্জ সিজিয়ামের অনেক বড় এরিয়ার মধ্যে রয়েছে, ফলে এটা চার্জের ঘনত্ব কম হবে। তাহলে জল কি দেখছে, পজিটিভ চার্জের ঘনত্ব কোথায় বেশি? লিথিয়ামে বেশি। চলো লিথিয়ামকে গিয়ে আক্রমণ করো সবাই মিলে, তো সবাই মিলে ছিল লিথিয়ামকে আক্রমণ করো। হ্যাঁ, কেসটা হলো এরকম, এটা লিথিয়াম ধরে নিচ্ছি আমি, লিথিয়ামের গায়ে জলগুলো এরমভাবে চারিদিক থেকে ওকে ঘিরে ধরবে, এরমভাবে প্রচুর জল লিথিয়ামকে এইভাবে হাইড্রেট করে ফেলবে, ঘিরে ধরবে। এইদিকে সিজিয়াম সে সবার থেকে আকারে বড় হলেও, সিজিয়াম সবার থেকে আকারে বড় হলেও কিন্তু যেহেতু এর পজিটিভ চার্জের ঘনত্ব কম, তাহলে এর কাছে হয়তো গুটি কয় জল গেছে বা কেউ যায়নি, খুব অল্প কয়েকজন জল গেছে। এবার খেয়াল করে দেখো, লিথিয়াম তার কাছে এত জল চলে গেছে, জল সমেত রেডিয়াসটা খেয়াল করে দেখো, জল সমেত যে রেডিয়াসটা, এইটাকে আমরা বলছি হাইড্রেটেড রেডিয়াস। এই যে জল সমেত যে রেডিয়াসটা নিলাম, ওটা জল ঘিরে থাকা অবস্থায় যে রেডিয়াসটা পাচ্ছি আমরা এখান থেকে, এই যে এতটা, এইটা হচ্ছে তোমার হাইড্রেটেড রেডিয়াস। এই যে এখান থেকে এতটা এক্সট্রা রেডিয়াস যেটা পেলাম, এটা হচ্ছে হাইড্রেটেড রেডিয়াস। তো লিথিয়াম কি হয়েছে, আকারে ছোট হওয়ার জন্য এর পজিটিভ চার্জের ঘনত্ব এত বেশি, অনেক বেশি পরিমাণ জল লিথিয়ামকে কিন্তু ঘিরে ধরেছে, ফলে লিথিয়াম জলকে নিয়ে যে রেডিয়াসটা হলো তাকে বলা হাইড্রেটেড রেডিয়াস। এবং এই হাইড্রেটেড অর্থাৎ এলআই প্লাস অ্যাকুয়াস, এর হাইড্রেটেড রেডিয়াস, অ্যাকুয়াস লিখলাম, হ্যাঁ একিউ, এর হাইড্রেটেড রেডিয়াস সোডিয়ামের থেকে বেশি হবে, কারণ সোডিয়ামের ঘনত্ব একটু চার্জের ঘনত্ব কমছে, তার হাইড্রেটেড রেডিয়াস এইভাবে ক্রমশ আসবে কে প্লাস অ্যাকুয়াস, তারপরে আসবে আরবি প্লাস অ্যাকুয়াস, তারপর সবার লাস্টে আসবে সিজিয়াম প্লাস অ্যাকুয়াস। অর্থাৎ হাইড্রেটেড রেডিয়াস কিন্তু যে যে ক্যাটায়নটা আকারে ছোট ছিল তারই কিন্তু তোমার সব থেকে বেশি হবে। লিথিয়াম প্লাসের কিন্তু তোমার হাইড্রেটেড রেডিয়াসটা
অনেকটা বেশি। ক্লিয়ার? তাহলে হাইড্রেট রেডিয়াসের এটা হচ্ছে অর্ডার। নর্মাল অর্ডারটা হচ্ছে সিজিয়াম বড়, কিন্তু জলে যখন ফেলে দিলে সিনারিও পুরোপুরি পাল্টে যায়। জলে ফেলে দিলে কিন্তু লিথিয়ামের আকারটা মানে জল সমেত লিথিয়ামের যে আকারটা ওটাকেই বলা হয় হাইড্রেটেড রেডিয়াস, জল সহ সেইটা কিন্তু অনেকটা বড় হয়ে যায়। ओके नेक्स्ट आई এটা आगे आज तो बट ये अतीत है, अभी नहीं आता है, अभी ये चैप्टर ओमिट हो चुका है। तो वो पिरियडिक टेबल आंडार দিয়ে দিতেই পারে, মানে সেইভাবে এস ব্লকের আন্ডারে পড়ে না, এই কোশ্চেন ওই পিরিয়ডিক টেবিলের আন্ডারে ঘুষিয়ে পরীক্ষাটা দিয়ে দেয়, ঠিক আছে। যাই হোক, যেটা বলছিলাম দ্য সিকোয়েন্স অফ আয়নিক মোবিলিটি, এটা একটা বড় গল্প। পাতিকতায় ভাবি মোবিলিটি মানে নড়াচড়া করা, আয়নিক মোবিলিটি। আচ্ছা, আয়নিক মোবিলিটি কোথায় আমরা চেক করি? ইন সলিউশন, অ্যাকুয়াস সলিউশনে চেক করছে আয়নিক মোবিলিটি ইন অ্যাকুয়াস সলিউশন, জলের মধ্যে। পাতিকতা তুমি বলো তো কার পক্ষে নরণচরণ সোজা? কে বেশি নড়তে পারবে? লিথিয়াম নড়তে পারবে না সিজিয়াম নড়তে পারবে? জলের মধ্যে তো লিথিয়ামের আকার অনেক বড় হয়ে গেছে বাবু, যদি বড় হয়ে যায় তো নড়তে চড়তে পারবে না। সিজিয়াম কিন্তু অতটা বড় হতে পারেনি, হ্যাঁ বাস্তবে আকারে হয়তো বড়, কিন্তু জল যেহেতু ওকে ঘিরে ধরেনি, তো এই হাইড্রেটেড রেডিয়াস কিন্তু সিজিয়ামের কম, ফলে সিজিয়াম কিন্তু ইজিলি নড়তে পারবে, কিন্তু দেখো লিথিয়াম প্লাস নড়াচড়া করতে পারবে, অর্থাৎ মোবিলিটি কম। অর্থাৎ যার হাইড্রেটেড রেডিয়াস বেশি আছে, যার হাইড্রেটেড রেডিয়াস বেশি আছে তার কিন্তু মোবিলিটি কম থাকবে। অর্থাৎ এই গল্পটা যেটা আছে, যে আয়নিক মোবিলিটি যে গল্পটা দিয়েছে, আয়নিক মোবিলিটি বা আয়নিক কন্ডাক্টেন্স বলতে পারো, মোবিলিটি আয়নিক মোবিলিটি মানে আয়নের চলাচল, আয়নের মোবিলিটি মানে আয়নের চলাচল করার ক্ষমতা। তাহলে আয়নিক মোবিলিটি কিন্তু তোমার হাইড্রেটেড রেডিয়াসের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। যত হাইড্রেটেড রেডিয়াস বেশি হবে তত আয়নিক মোবিলিটি তোমার কম হবে। অর্থাৎ অর্ডার হবে কোনটা, কি বলছে, এই দেখো সিজিয়াম সব থেকে বেশি হবে, তাই না? এইটা হচ্ছে পারফেক্ট অর্ডার হবে, এইটা সিজিয়ামেরটা সব থেকে বেশি হবে। সিজিয়ামের হাইড্রেট রেডিয়াস অত বড় নয়, তো এ আগে মুভ করতে পারবে। এখানে লিথিয়াম দেয়নি ওরা, তো যাই হোক এটা ওকে। নেক্সট ফিউ প্রপার্টিজ বলবো, এদের কিছু প্রপার্টিজ বলার চেষ্টা করবো। দেখো এরা না খুব সফট হয়, মানে অ্যালকালি মেটালসগুলো, এরা সোডিয়াম বা লিথিয়াম মানে কাটা যায়, ছুরি দিয়ে কাটা যায়, এতটাই এরা সফট, ভেরি সফট। ওকে, এবং নিচের দিকে নামলে এই সফটনেসটা বাড়ে, ঠিক আছে। তাহলে নিচের দিকে নামলে যদি সফটনেস বাড়ে, সফটনেস বাড়ে, এদের মানে ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো না, আকারে এরা এতটাই বড়, এদের ইলেকট্রনগুলোতে এদের অ্যাট্রাকটিভ ফোর্সটা খুব কম, ফলে এটা খুব টাইটলি বাউন্ড নয়, ফলে কাটা যায়, হ্যাঁ এরকম ব্যাপার। তাহলে যদি অ্যালকালি মেটালগুলো ধরি, তাহলে এদের মধ্যে হার্ডেস্টকে, লিথিয়াম ইজ দ্য হার্ডেস্ট, লিথিয়াম ইজ দ্য হার্ডেস্ট অ্যালকালি মেটাল। ওকে ওকে, বাকিরা কিন্তু জেনারেলি যত নিচে দেয়, সোডিয়াম ওই ছুরি দিয়ে কাটা যায় বললাম, সোডিয়াম পটাশিয়াম এরা কাটা যায়, কিন্তু মানে টপ ওপর থেকে নিচে দিকে নামলে হার্ডনেস কমে, ওপর থেকে নিচে দিকে নামলে হার্ডনেস কমে। তাহলে এই রেসপেক্টে ধরলে লিথিয়াম হচ্ছে সব থেকে হার্ডেস্ট ওই গ্রুপের মধ্যে। ওকে নেক্সট, স্টোরড আন্ডার কেরোসিন, হ্যাঁ এটা বিশাল বড় ব্যাপার, কারণ এরা খুব রিয়াক্টিভ হয়, বুঝলে। অ্যালকালি মেটালসগুলো কী হয়, দে আর ভেরি ভেরি রিয়াক্টিভ, মানে যখনই এরা টার্নিশ হয়ে যায়, মানে কীরকম হয়, এতটাই রিয়াক্টিভ, যখন খোলা বাতাসে রাখা হবে না, সঙ্গে সঙ্গে এরা বাতাসের অক্সিজেনের সঙ্গে রিয়াক্ট করে কী করে অক্সাইড, পারঅক্সাইড বা সুপার অক্সাইড যৌগ তৈরি করে ফেলে। লিথিয়াম যেমন অক্সাইড বানায়, সোডিয়াম তোমার বানায় তোমার পারঅক্সাইড যৌগ, আর পটাশিয়াম রুবিডিয়াম সিস্টেমে এরা বানায় তোমার সুপার অক্সাইড কম্পাউন্ড। মোটামুটি এরা প্রচণ্ড রিয়াক্টিভ হওয়ার জন্য কী হয়, খোলা বাতাসে রাখলে সঙ্গে সঙ্গে এরা বিক্রিয়া করে ফেলে। সিজন তো বলাই যাবে না, মানে জল লাগলে তো মানে বাস্ট করে যাবে, একদম আগুন টাগুন ধরে যাবে চারিদিকে, এতটাই রিয়াক্টিভ। ওকে, আর সোডিয়ামটা তোমরা অনেক রিলস ভিডিও দেখে নিয়েছো, সোডিয়ামের নিয়ে ভাবে জলে ছেড়ে দিয়েছে, ফাটাস ফাটাস করে ফাটছে, এরকম দেখেছো, অনেক তোমার রিলস দেখেছো, হয়তো সাইন্টিফিক রিলস দেখেছো, ইটস ভেরি রিয়াক্টিভ। তাহলে জলে তো দেওয়া যাবেই না, জলের সঙ্গে রিয়াক্ট করে ফেলবে। হ্যাঁ, রাখবো কোথায়, কেরোসিন। কেরোসিন, লিথিয়াম আবার হালকা, লিথিয়াম হালকা হচ্ছে না, কেরোসিনও লাগলে না উপরে ভেসে ওঠে, তো উপরে ভেসে উঠলে তো হাওয়া লেগে যাবে। তো লিথিয়ামকে কী করা হয়, প্যারাফিন মানে মোম গলিয়ে মোমের মধ্যে মুড়ে রাখা হয় ওকে, লিথিয়ামকে। আর সোডিয়াম পটাশিয়াম এদেরকে না যেরকম কেরোসিন তেলে তলায় এর মধ্যে চুবিয়ে রাখা হয়, ফলে কেরোসিন তেলে তলায় থাকলে কী হবে, তোমার ওর সঙ্গে বাতাসের কন্ট্যাক্ট হবে না, ফলে জিনিসটা বেঁচে যাবে। এটা খুব রিয়াক্টিভ হয়, হ্যাঁ ওটা। নেক্সট, রিয়াকশান উইথ ওয়াটার।
হয়েছে? আচ্ছা, আচ্ছা নেক্সট দেখো এরা জলের সঙ্গে কীরকম বিক্রিয়া করে সেটা একবার দেখে দিই, তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। আমি যদি লিথিয়ামকে প্রথমে লিখি, লিথিয়াম থেকে সিজিয়াম যদি যাই তাহলে রিঅ্যাক্টিভিটি ক্রমশ ইনক্রিজ করে, রিঅ্যাক্টিভিটি ইনক্রিজেস। লিথিয়াম থেকে যত আমরা সিজিয়াম দিকে যাবো আস্তে আস্তে রিঅ্যাক্টিভিটি ইনক্রিজ করবে। তো লিথিয়াম যখন জলের সঙ্গে বিক্রিয়া করে খুবই স্লো রিঅ্যাকশন করে, কেন রিঅ্যাক্টিভিটি কম, স্লো রিঅ্যাকশন করে লিথিয়াম। সোডিয়াম জলের সঙ্গে খুব ভিগোরাসলি রিঅ্যাকশন করে, সোডিয়াম। ওকে, আর পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এই তিনজন জলের সঙ্গে কিন্তু ভায়োলেন্টলি রিঅ্যাকশন করে, মানে এক্সপ্লোসিভ, মানে এক্সপ্লোড করে যায়, ভায়োলেন্টলি রিঅ্যাকশন করে এরা। হচ্ছে কি বললাম, লিথিয়াম থেকে সোডিয়াম সিজিয়াম দিকে যাচ্ছ, রিঅ্যাক্টিভিটি ক্রমশ বাড়ছে। লিথিয়াম স্লো রিঅ্যাকশন করে, সোডিয়াম বেশ ভিগোরাসলি ভালোই রিঅ্যাকশন করে, আর ওদের সঙ্গে তো এক্সপ্লোশন ঘটে যায় ওদের সঙ্গে রিঅ্যাকশনটা। ওকে, আচ্ছা এখানে আমি যদি গ্রুপ টুটাকে একটুখানি মার্চ করার চেষ্টা করি, বেরিলিয়ামের সঙ্গে জলের সেরকমভাবে কোনো রিঅ্যাকশন হয় না, বেরিলিয়ামের সঙ্গে জলের তেমনভাবে কোনো রিঅ্যাকশন হয় না। ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এদের রিঅ্যাক্টিভিটি বাড়ছে, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এরা কোল্ড ওয়াটারের সঙ্গে রিঅ্যাকশন করে ফেলে, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে কোনো চাপ, মানে রিঅ্যাক্টিভিটি বেড়েছে। বেরিলিয়াম থেকে এদের রিঅ্যাক্টিভিটি ক্রমশ বেড়েছে, এই জন্য ঠান্ডা জলের সঙ্গেও কিন্তু এরা বিক্রিয়া করছে। বাট এদের যে রিঅ্যাক্টিভিটিগুলো এটা কিন্তু লেস দ্যান গ্রুপ 1 মেটাল, গ্রুপ 1-এর থেকে এদের রিঅ্যাক্টিভিটি কিন্তু একটু কম। ওকে, বোঝা গেল ব্যাপারটা? তো এরা রিঅ্যাকশন যদি করে তো কেমনভাবে রিঅ্যাকশন করে, বিক্রিয়াটা কী হয়, তবে দেখলাম কে কেমন রিঅ্যাক্টিভিটি করে দেখালাম, সেটা বললাম। এবার বিক্রিয়াটা করে কীভাবে দেখো, আমি এম নিলাম, এমটা কোনো অ্যালকালি মেটাল হতে পারে। এখানে যদি আমি জল দিই তো যেটা হবে সেটা হচ্ছে 2MaOH প্লাস হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ অ্যালকালি মেটালগুলো যখনই জলের সঙ্গে বিক্রিয়া করে তারা কি করে, মেটাল হাইড্রোক্সাইড তৈরি করে আর একটা হাইড্রোজেন গ্যাস লিবারেট করে। এই হচ্ছে এদের কমন রিঅ্যাকশন। এখানে এমটাকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম বসিয়ে দাও, কোনো অ্যালকালি মেটাল বসিয়ে, রুবিডিয়াম, সিজিয়াম বসিয়ে দাও, ঠিক আছে? এটা হচ্ছে এদের কমন রিঅ্যাকশন। ওকে, নেক্সট ইউজেস বলার আগে রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস এয়ারটা একবার একটু বলে দেওয়া উচিত। রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস এয়ার, তার আগে একটা কথা বলি, রিঅ্যাক্টিভিটি টুয়ার্ডস এয়ার আগে বলার আগে অ্যাকশন উইথ ময়েশ্চারটাও বলে দিই। অ্যাকশন উইথ এয়ার অ্যান্ড ময়েশ্চার, এইভাবে বলি, অ্যাকশন উইথ এয়ার অ্যান্ড ময়েশ্চার, অ্যাকশন উইথ এয়ার অ্যান্ড ময়েশ্চার। কেমনভাবে বিক্রিয়া করে দেখো, ঠিক আছে? তো খুবই হাই রিঅ্যাক্টিভ মেটাল, এরা খুবই হাই রিঅ্যাক্টিভ। সাধারণত এরকমভাবে রিঅ্যাকশন করে এরা, M+O2, এখান থেকে কি হয়, M2O অক্সাইড হতে পারে। আচ্ছা এইখানটাতে এরা অক্সাইড বানাতে পারে, অক্সাইড হতে পারে,
পারঅক্সাইড হতে পারে, M2O2 হতে পারে, বা তোমার সুপার অক্সাইড MO2ও হতে পারে। এদেরকে বলা হয় পারঅক্সাইড। পারঅক্সাইড পারঅক্সাইড এটা হচ্ছে তোমার সুপার অক্সাইড। আমি বললাম অক্সাইড হতে পারে, মানে তিনটে যে কোনো হতে পারে। যখন এটা জলের অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তখন এটাকে বলে অক্সাইড যৌগ, অক্সাইড বানাতে পারে, অথবা M2O2 পারঅক্সাইড বানাতে পারে, অথবা সুপার অক্সাইড বা MO2 যৌগ বানাতে পারে। ওকে, এখন এইটা যখন জলের সঙ্গে বিক্রিয়া করে, এইটা যখন জলের সঙ্গে বিক্রিয়া করে এটা কি বানায়? এটা বানাতে পারে হাইড্রোক্সাইড যৌগ বানাবে, MOH। এটা হাইড্রোক্সাইড যৌগ বানাবে, রাইট, হাইড্রোক্সাইড হবে। আচ্ছা, এই হাইড্রোক্সাইড যদি তোমার কার্বন ডাই অক্সাইডের সঙ্গে রিয়াকশন করে, CO2 সঙ্গে বিক্রিয়া করে, তাহলে বানাবে তোমার M2CO3। এখানে অনেকগুলো গল্প আছে, রিয়াকশন লিখে নাও। অক্সাইড হলো, তাহলে এই জায়গাটাতে কী হলো? তোমার হাইড্রোক্সাইড হলো, অক্সাইড হলো, এখানটা তোমার হাইড্রোক্সাইড হলো, এটা হচ্ছে হাইড্রোক্সাইড, এটা দেখো লাস্টে কার্বনেট হয়েছে। ঠিক এই কারণে না গ্রুপ 1 যে মেটালগুলো আছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এটা টার্নিশ হয়ে যায়, মানে তোমার একটু ফ্যাকাশে হয়ে যায়, গায়ে একটা লেয়ার পড়ে যায়। কারণ দেখো এই খোলা বাতাসে রাখলে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অক্সাইডের লেয়ার পড়ে। তারপরে যদি কার্বন, আচ্ছা এখান থেকেও ডাইরেক্টলি আমি এটা বানাতে পারি, এখানেও ডাইরেক্ট বাতাসে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে সেখান থেকেও কিন্তু M2CO3 হতে পারে, ডাইরেক্টও হতে পারে। মানে জল লাগলো না, আমি কি বলছি, বাতাসের সঙ্গে রিয়াকশন করলো, করে সে অক্সাইড বানাক, পারঅক্সাইড বানাক, সুপার অক্সাইড, কোনো একটা অক্সাইড, সুপার অক্সাইড থাকা কিছু না কিছু বানাবে। বানানোর পর যদি জল লাগে তাহলে হাইড্রোক্সাইড হয়ে গেল। এই হাইড্রোক্সাইড জলের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে তোমার কার্বনেট দিতে পারে, অথবা যদি জল নাও লাগে, বাতাসের যে কার্বন ডাই অক্সাইড আছে তার সঙ্গে বিক্রিয়া করে এটা কার্বনেট যৌগও দিয়ে দেয়। ফলে কি হয়, এই যে ওদের সারফেসটার মধ্যে একটা কার্বনেট লেয়ার পড়ে যাচ্ছে, কার্বনেট কোনো কোথাও অক্সাইডের লেয়ার পড়ে যাচ্ছে, ফলে না একটু ফ্যাকাশে ধূসর কালার হয়ে যায়, মানে চকচকে যে গ্লসি ভাবটা থাকে না, সেই গ্লসি ভাবটা চলে যায়। ঠিক আছে, এই জন্য ওদেরকে অ্যালকালি মেটালগুলো ফ্যাকাশে টাইপের হয়ে যায় একটুখানি। ওকে, যাই হোক, এটা হচ্ছে এদের রিঅ্যাক্টিভিটি বললাম। হচ্ছে আর গ্রুপ 2 এর ক্ষেত্রে তুমি সেম অবজারভেশন দেখতে পাবে। আচ্ছা, এরা অক্সিজেন কী করে, অক্সাইড, আমি এই কথাটাই বললাম, এই জিনিসটাই বললাম একটু আগে, যে অক্সিজেনের সঙ্গে এরা কীরকম বিক্রিয়া করে। আমি বিক্রিয়াগুলো একবার লিখে দিই, তোমাদের বিক্রিয়াগুলো দরকার আছে, একটু বিক্রিয়াগুলো লিখে দিই কীরকম বিক্রিয়া করে। দেখো, লিথিয়াম, 4 লিথিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দেবে তোমার 2Li2O, এটা হচ্ছে তোমার লিথিয়াম মনোঅক্সাইড। 2 সোডিয়াম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে দেবে Na2O2, এটা পারঅক্সাইড যৌগ। আর এটা সুপার অক্সাইড M লিখলাম আমি, MO2-র সঙ্গে বিক্রিয়া করে দিয়ে দেয় MO2। এমটা এখানে কি, এমটা এখানে পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম হতে পারে। এখন এখানে একটা গল্প আছে। কি গল্প আছে এখানে? এই যে জায়গাটা প্রশ্ন, কে এদের মধ্যে, মানে দেখো একই গ্রুপের তো এলিমেন্ট, তাহলে এরা সবাই একই রকমের অক্সাইড কেন বানালো না? লিথিয়াম কেন অক্সাইড বানালো, মনো অক্সাইড বানালো? সোডিয়াম কেন তোমার পারঅক্সাইড বানালো, এটা পারঅক্সাইড যৌগ, আর এরা বাকিরা কেন সুপার অক্সাইড বানালো? এইটা হচ্ছে গল্প। দেখো অক্সাইড মানে এখানে কিন্তু এটা O2-, আর পারঅক্সাইড মানে কিন্তু এখানে দুটো অক্সিজেন এইভাবে আছে, -2 হলো, মানে এক একটা অক্সিজেনের মাথায় -1 করে চার্জ, এক একটা অক্সিজেনের মাথায় -1 করে চার্জ। আর MO2 সুপার অক্সাইডে কিন্তু -1 চার্জ, মানে এক একটা অক্সিজেনের মাথায় -1/2 করে চার্জ আছে। এখন প্রশ্ন করে জিনিসটা এরকম হয়, প্রশ্ন এদের মধ্যে লিথিয়াম কেন তোমার অক্সাইড বানালো, সোডিয়াম কেন তোমার পারঅক্সাইড বানালো? তো প্রথমে লিথিয়ামের উত্তরটা তোমাকে আমি দিয়ে দিই, যে লিথিয়াম কেন তোমার অক্সাইড বানালো। পাতি কথায় দেখো, ছোট ক্যাটায়নের সঙ্গে ছোট অ্যানায়নের কম্বিনেশন ইজ ভেরি গুড। ছোট ক্যাটায়নের সঙ্গে ছোট অ্যানায়নের কম্বিনেশন খুব ভালো হয়। তো এটা একটা পয়েন্ট। সেকেন্ড হচ্ছে দেখো, লিথিয়াম একটা পজিটিভ চার্জ ক্যাটায়ন,
তার সঙ্গে একটা নেগেটিভ চার্জওয়ালা অ্যানায়নের কম্বিনেশন হবে। তো যার নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি, মানে একটা ক্যাটায়ন যার পজিটিভ চার্জের ঘনত্ব বেশি, তার সঙ্গে একটা অ্যানায়ন যার নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি, সেই দুটোর কম্বিনেশন খুব বেটার হয়। তাহলে বড় হাই পজিটিভ চার্জ ডেন্সিটি যে ক্যাটায়নের আছে তার সাথে হাই নেগেটিভ চার্জ ডেন্সিটি যে অ্যানায়ন আছে তার কম্বিনেশন খুব ভালো হয়। তুমি খেয়াল করে দেখো, যদি আমি Li প্লাস, Na প্লাস, K প্লাস, Rb প্লাস, Cs প্লাস ধরি, এদের মধ্যে লিথিয়ামের চার্জের ঘনত্ব সব থেকে বেশি, পজিটিভ চার্জের ঘনত্ব, আকারও ছোট। আর এরা দেখো দুজনেই কিন্তু দুটো করে অক্সিজেন, এখান থেকে এটা একটা অক্সিজেন, এখানে দুটো করে অক্সিজেন, মানে এই অক্সাইড, পারঅক্সাইড আর সুপার অক্সাইড, এটা দুজন পারঅক্সাইড আর সুপার দুজনেই কিন্তু অক্সাইডের থেকে বড়। লিথিয়াম ছোট আকার, তো ছোট আকারের ক্যাটায়ন ছোট আকারের অ্যানায়নের সাথে কম্বিনেশন করবে, প্লাস লিথিয়ামের চার্জের ঘনত্ব অনেক বেশি, পজিটিভ চার্জের ঘনত্ব, তাহলে বেশি নেগেটিভ চার্জের ঘনত্ব যেখানে আছে সেখানে দেখো অক্সাইডের সাইজও ছোট, আবার একই ওই ছোট সাইজের মধ্যে দুটো নেগেটিভ চার্জ, অত চার্জের ঘনত্ব বেশি আছে। সুতরাং লিথিয়াম তো এর সঙ্গেই কম্বিনেশন করবে, এর তো কোনো গল্প নেই। তা লিথিয়াম কেন অক্সাইড বানিয়েছে, পরিষ্কার হয়েছে, লিথিয়াম আকারে ছোট, অক্সাইড যে সেও আকারে ছোট, লিথিয়ামের পজিটিভ চার্জের ঘনত্ব বেশি, অক্সাইড যে তার নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি, ফলে এদের কম্বিনেশন পারফেক্ট ম্যাচ, লিথিয়াম অক্সাইড। ওকে, এইবার চলে যাচ্ছি একটুখানি এখানে কন্ট্রোভার্সিয়াল, বাট কন্ট্রোভার্সিয়াল নয়, একটুখানি লজিক্যালি বুঝলে বোঝা যাবে। সোডিয়াম আর পটাশিয়াম, তাহলে সোডিয়ামের থেকে পটাশিয়াম আকারে বড়, পারঅক্সাইড আর সুপার অক্সাইডের মধ্যে পারঅক্সাইড আকারে বড় হয়, ভালো করে বুঝবে। পারঅক্সাইড আর সুপার অক্সাইডের মধ্যে পারঅক্সাইডের চার্জ বেশি আছে, সাইজ বড় হবে, তোমরা পড়েছো, যার মাথায় নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি থাকে তার আকার বড় হয়, তাই না? তাহলে পারঅক্সাইডগুলো কিন্তু সুপার অক্সাইড থেকে আকারে বড় হয়। তাহলে সোডিয়াম আর পটাশিয়াম মধ্যে কে আকারে বড়? সোডিয়াম আর পটাশিয়াম আকারে বড় হচ্ছে পটাশিয়াম, আর এদের দুজনের মধ্যে আকারে বড় কে? এইটা। তাহলে এক্ষুনি যে কনসেপ্ট বললাম যে ছোটো ক্যাটায়ন ছোটো অ্যানায়নের সাথে কম্বাইন করে, সেই লজিকে সোডিয়ামের তাহলে পারঅক্সাইড বানানো না সুপার অক্সাইড বানানো উচিত, আর পটাশিয়ামের তোমার এটা বানানো উচিত, কিন্তু সেটা হয় না। কেন হয় না? কারণ চার্জের ঘনত্বটাও কিন্তু এখানে ম্যাটার করে। ওকে, দেখো সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে সোডিয়ামের আকার ছোট হওয়ার জন্য কি হয়, আমি তোমাকে একটু আগে বলেছিলাম যে সোডিয়াম থেকে পটাশিয়ামে গেলে কিন্তু আকার 41 ইউনিট বেড়ে যায়, মানে পটাশিয়াম আকারে অনেকটা বড়, হট করে অনেকটা সাইজ বেড়ে যায়। ফলে পটাশিয়ামের আকার হঠাৎ করে অনেকটা বেড়ে যাওয়ার জন্য এর চার্জের ঘনত্বটা ড্রাস্টিক্যালি ফল করে যায়। ফলে এত চার্জের ঘনত্ব পড়ে যায়, চার্জের ঘনত্ব পড়ে গেলে কিন্তু এই হাই নেগেটিভ চার্জকে ও নিতে পারে না। কি বললাম? দেখো যদি সাইজের রেসপেক্টে দেখি, তাহলে পটাশিয়াম আকারে বড়, তাহলে আকারে বড় ক্যাটায়ন আকারে বড় অ্যানায়নকেই নেবে। কিন্তু দেখো এই অ্যানায়নটা নিতে গেলে এর তো মাথায় নেগেটিভ চার্জও আছে, তাহলে এই নেগেটিভটা চাইবে না সাফিসিয়েন্টলি পজিটিভ চার্জ থাকুক। তো খেয়াল করে দেখো, সোডিয়াম আকারে হয়তো ছোটো, কিন্তু এর পজিটিভ চার্জের ঘনত্ব পটাশিয়ামের থেকে অনেকটাই বেশি। তাহলে যেহেতু এর পজিটিভ চার্জের ঘনত্বটা অনেকটা বেশি, আর এইখানে পারঅক্সাইড আর সুপার অক্সাইড আর পারঅক্সাইডের মধ্যে পারঅক্সাইডের নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি। কি বললাম? সোডিয়াম আর পটাশিয়ামের মধ্যে সোডিয়ামের চার্জের ঘনত্ব পজিটিভ চার্জের ঘনত্ব বেশি, আর এখানে এইটা হচ্ছে সুপার অক্সাইড, এটা পারঅক্সাইডের নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি। তাই যেখানে পজিটিভ চার্জের ঘনত্ব আর নেগেটিভ চার্জের ঘনত্ব বেশি, তাদের মধ্যে কম্বিনেশন ভালো হয়, এই জন্য সোডিয়ামটা তোমার কী বানায়? সোডিয়াম বানায় পারঅক্সাইড। আর বাকি এরা সবাই এতে চার্জের ঘনত্ব মারাত্মক কমে যায়, চার্জের ঘনত্ব পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম সাইজটা বেড়ে যায়, তো ফলে চার্জের ঘনত্ব মারাত্মক কমে যায়। অত কম ঘনত্বের জন্য এরা সবাই কিন্তু তোমার সুপার অক্সাইড বানায়। আশা করি ধারণাটা তোমার পরিষ্কার হয়েছে। ওকে, আচ্ছা এইখানে একটা গল্প একটু বলে দিই। এই ব্যাপারটা এখানে খেয়াল করে দেখো, বলছে সুপার অক্সাইডস আর স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্টস দ্যান দ্য পারঅক্সাইড। অবভিয়াসলি সুপার অক্সাইডগুলো সাইজে বড় না, সাইজে বড় হলে আনস্টেবল হয়, এগুলো জেনারেলি কী হয়, এই সুপার অক্সাইডগুলো আনস্টেবল হয়, সহজে ভেঙে যায়। এইখানে দেখো এই যে ব্যাপারটা, লিথিয়ামের সঙ্গে অক্সাইডের ভালো বন্ডিং, 800 বন্ডিং, প্রচণ্ড হাই পজিটিভ চার্জ হাই নেগেটিভ চার্জ ভালো বন্ডিং। সোডিয়ামের সঙ্গে পারঅক্সাইডের ভালো বন্ডিং, তাহলে ভালো বন্ডিং যেগুলো সেগুলো কি সহজে ভাঙে? ভালো বন্ডিং তো সহজে ভাঙে না, যেগুলো উইক বন্ডিং সেগুলো ভাঙে। তো দেখো এই যে পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এদের সঙ্গে যে সুপার অক্সাইডের যে বন্ডিংটা আছে, সেই বন্ডিং অত ভালো হয় না, কারণ চার্জের ঘনত্ব কমে যায়, এখানেও চার্জের ঘনত্ব কমে গেছে, এখানেও চার্জের ঘনত্ব কমে যায়। ফলে যে আঁটোসাঁটো ব্যাপারটা, টাইট অ্যাট্রাকটিভ ফোর্স, এই ব্যাপারটা কিন্তু থাকছে না।
ফলে এরা সহজেই ডিকম্পোজ করে যায়, ডিকম্পোজ করে কি হয় এখান থেকে অক্সাইড জেনারেট করে, নেসেন্ট অক্সিজেন জেনারেট করে দেয়। অর্থাৎ এরা অক্সিজেন জেনারেট করে মানে কারোর গায়ে অক্সিজেন লাগিয়ে দিতে পারে, অর্থাৎ কাউকে অক্সিডাইজ করে দিতে পারে, অর্থাৎ নিজেরা সহজে অক্সিজেন ছেড়ে দেয়, যে অক্সিজেন গিয়ে অন্য কাউকে অ্যাটাক করে তাকে অক্সিডাইজ করে দেয়। ফলে এরা কিন্তু খুব ভালো অক্সিডাইজিং এজেন্ট। ওকে, সেই কথাটাই দেখো এখানে বলা হয়েছে যে সুপার অক্সাইড যারা আছে তারা কিন্তু খুব স্ট্রঙ্গার অক্সিডাইজিং এজেন্ট, বিকজ তারা তো আনস্টেবল, ফলে ওখান থেকে সহজেই ভেঙে গিয়ে নেসেন্ট অক্সিজেন বেরিয়ে আসবে, যে অক্সিজেন অন্য কাউকে গিয়ে অক্সিডাইজ করে দিতে পারে। ব্যাপারটা বলতে পারলাম? নেক্সট, ওকে, যে ব্যাপারটা এবার পরবর্তী গেল, দেখো এখানে একটা অর্ডার দেওয়া আছে, অর্ডারটা খেয়াল করবে, কারণ এটা দেখো এটা সুপার অক্সাইডগুলো আবার পটাশিয়াম থেকে সিজিয়ামে আরও সুপার অক্সাইড স্টেবিলিটি কমছে, ফলে এর অক্সিডাইজিং পাওয়ার আবার বেশি। ওকে, দেখো প্রত্যেকটা অর্ডারগুলো খেয়াল করবে। নেক্সট, হ্যাঁ, রিয়াকশন উইথ হাইড্রোজেন, এইটা একটা বলার ব্যাপার, রিয়াকশন উইথ হাইড্রোজেন। দেখো অ্যালকালি মেটালসগুলো বা অ্যালকালাইন আর্থ মেটালগুলো এরা হাইড্রোজেনের যৌগ তৈরি করে এটা হাইড্রাইড যৌগ তৈরি করে, মানে লিথিয়াম বানায় লিথিয়াম হাইড্রাইড, সোডিয়াম হাইড্রাইড, হ্যাঁ, বেরিলিয়াম হাইড্রাইড, ক্যালসিয়াম হাইড্রাইড, এরকম বিভিন্ন হাইড্রাইড যৌগ এরা তৈরি করে। হয়েছে, এরা বিভিন্ন হাইড্রাইড যৌগ তৈরি করে। এখন দেখো এই যে হাইড্রাইড যৌগগুলো, দেখো লিথিয়ামের সঙ্গে হাইড্রোজেন যত ভালো বন্ডিং হবে, এটাও সাইজে ছোট, এটাও সাইজে ছোট, ভালো বন্ডিং। সোডিয়ামের সঙ্গে বন্ডিং দেখো, হাইড্রোজেন তো আকারে ছোট, ফলে যত তুমি উপর থেকে নিচের দিকে নামছো, লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে নামছো, পারমাণবিক আকার ক্রমশ বাড়ছে, কিন্তু হাইড্রোজেনের সাইজ তো একই থাকছে না। ফলে দেখো এই যে কম্বিনেশন, এটা বাজে কম্বিনেশন, এটা বড় ক্যাটায়ন ছোট অ্যানায়ন, এটা ছোট ক্যাটায়ন ছোট অ্যানায়ন, বড় ক্যাটায়ন বড় অ্যানায়ন, এরকম এই যে ব্যাপারটা হচ্ছে, ফলে থার্মাল স্টেবিলিটি নিচের দিকে নামলে কী হয়, কমে যাবে, অর্থাৎ স্টেবল হবে না, এটা ভেঙে যাবে, সহজেই ডিকম্পোজ করে যাবে। ওকে, তো এই হাইড্রাইড নিয়ে কয়েকটা কথা তোমাদের একটুখানি বলে দিচ্ছি, লিখে দিচ্ছি। হ্যাঁ, হাইড্রাইড নিয়ে কয়েকটা কথা তোমাদের একটু লিখে দিই। তাহলে কি লিখবো? all alkali metals reacts with hydrogen at higher temperature to form hydrides, হাইড্রাইড যৌগ বানায়। কমন রিয়াকশনতে লিখি 2m প্লাস H2 হায়ার টেম্পারেচার, এখান থেকে 2mH যৌগ, এটা আয়নিক টাইপের হাইড্রাইড হয়। এমটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম যা কিছু হতে পারে। ওকে, নেক্সট, এবার যে কথাটা বলার, reactivity of hydrides সরি রিয়াক্টিভিটি না, রিয়াকশন হবে এটা, reactivity with hydrogen, এরা কেমনভাবে রিয়াক্ট করে, রিয়াক্টিভিটি উইথ হাইড্রোজেন, ঠিক আছে, এরা কেমনভাবে তোমার রিয়াক্ট করে উইথ হাইড্রোজেন, সেটা আমাদের দেখার বিষয়। ঠিক আছে, দেখো বলছে রিয়াক্টিভিটি উইথ হাইড্রোজেন লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে গেলে ডিক্রিজ করছে, অর্থাৎ লিথিয়াম যত ইজিলি হাইড্রোজেনের সঙ্গে রিয়াকশন করে হাইড্রাইড বানাচ্ছে,
সিজিয়াম কিন্তু অত ইজিলি রিয়াকশন করে সিজিয়াম হাইড্রেট বানাতে চাইছে না। পাতি কথা হচ্ছে, মেন মানেটা হচ্ছে এটা, রিঅ্যাক্টিভিটি উইথ হাইড্রোজেন মানে হচ্ছে এটা। ঠিক আছে, কি বললাম? অর্থাৎ তোমার এ যত ইজিলি রিয়াকশান করছে এখানে, লিথিয়াম যত ইজিলি রিয়াকশান করে লিথিয়াম হাইড্রাইড বানাচ্ছে, সিজিয়াম কিন্তু অত ইজিলি রিয়াকশান করে সিজিয়াম হাইড্রাইড বানাতে চাইছে না। প্রশ্ন হলো কেন বানাচ্ছে না? খেয়াল করে দেখো, লিথিয়ামও আকারে ছোট, হাইড্রোজেনের আকারে ছোট, মোটামুটি এদের সঙ্গে একটা অরবিটাল ম্যাচিং আছে, মানে সিমিলার সাইজ ক্যাটায়ন সিমিলার সাইজ অ্যানায়নদের বন্ডিং ভালো হয়। কিন্তু মনে করে দেখো, হাইড্রোজেন আকারে ছোট, সিজিয়াম আকারে অনেকটা বড় হয়ে গেছে, ফলে কিন্তু এইটাতে ভালো বন্ডিং হবে না, মানে বন্ড ডিস্টেন্স বেশি, বন্ডিংটা ভালো হবে না, সেই কারণে হতে চায় না। অর্থাৎ যত আমরা অ্যালকালি মেটালের উপর থেকে নিচে থেকে নামবো, তত কী হয়, হাইড্রোজেন পরমাণু যে অ্যাটমিক অরবিটাল, তার সঙ্গে অ্যালকালি মেটালের অ্যাটমিক অরবিটালে কিন্তু মিসম্যাচিংটা বাড়ে, ভালো করে সাইজটা ম্যাচ করে না, যে কারণে কিন্তু তোমার রিঅ্যাক্টিভিটি ওপর থেকে নিচে নামলে ক্রমশ ড্রপ করতে থাকে, র্যাপিডলি ড্রপ করে। ওকে, এটা হচ্ছে গল্প। সেকেন্ড যে গল্পটা বলার, আচ্ছা, এটা এর সঙ্গে একটু গ্রুপ টুটাকে একটু মার্চ করে দিই, এর সঙ্গে একটু গ্রুপ টুটা মার্চ করে দিই। বলছে বেরিলিয়াম ছাড়া, এক্সেপ্ট বেরিলিয়াম, আগেরটাতে বেরিলিয়াম লিখে ফেলেছি বলতে আমার তো, হ্যাঁ এইটা হবে না, হ্যাঁ সরি, বলছে এক্সেপ্ট বেরিলিয়াম, বেরিলিয়াম বাদ দিয়ে অল আদার গ্রুপ টু metals forms hydride। বাবু এটা একটা এমসিকিউ, কোন গ্রুপ টু এলিমেন্ট তোমার হাইড্রাইড বানায় না? হ্যাঁ, অর্থাৎ গ্রুপ টুতে তোমার বেরিলিয়াম বাদ দিয়ে বাকিরা কিন্তু সকলেই তোমার হাইড্রাইড যৌগ তৈরি করে। ওকে, দ্যাটস ইট। নেক্সট, ionic character of hydride। Ionic character of hydride, আমি যদি লিথিয়াম হাইড্রাইড থেকে শুরু করি, আস্তে আস্তে সোডিয়াম হাইড্রাইড, তারপরে যাচ্ছি পটাশিয়াম হাইড্রাইড, রুবিডিয়াম হাইড্রাইড, তারপর লাস্টে সিজিয়াম হাইড্রাইড। বলছে এই যে লিথিয়াম থেকে আমরা ওদিকে যাচ্ছি, আয়নিক ক্যারেক্টার বাড়ছে, ইনক্রিজ করছে, অর্থাৎ লিথিয়াম হাইড্রাইডের এখানে ম্যাক্সিমাম তুমি কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখতে পাবে, কোভ্যালেন্সি আছে। যত এদিকে যাবে আয়োনাইজেশন বাড়বে, কারণ দেখো ওই যে বললাম সিজিয়াম আকারে অনেক বড়, হাইড্রোজেন আকারে অনেক ছোট, তো সিজিয়ামটা যত সহজে সিএস প্লাস প্লাস এইচ মাইনাসে ভাঙবে, লিথিয়াম হাইড্রাইড কিন্তু অত সহজে এলআই প্লাস প্লাস এইচ মাইনাসে ভাঙবে না। অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড থেকে সিজিয়াম হাইড্রাইডে যত যাচ্ছ, আকারের একটা মিসম্যাচিং আসছে, সেই কারণে কী হবে, এইগুলো আনস্টেবল হয়, এগুলো সহজে ভেঙে যায়। থার্মাল স্টেবিলিটি একই সঙ্গে আয়নিক ক্যারেক্টার আর একই সঙ্গে থার্মাল স্টেবিলিটিকেও পড়া যায়, থার্মাল স্টেবিলিটি, থার্মাল স্টেবিলিটি কিন্তু একই অর্ডার, মানে এপার থেকে ডান দিকে থেকে এদিকে যদি যাও, হাইড্রাইডগুলো আনস্টেবল হয়ে পড়ে। এই হাইড্রাইড যতটা ভালো, ওদিকে যত যাচ্ছে হাইড্রাইডগুলো স্টেবিলিটি কমছে, ওই যে অরবিটাল মিসম্যাচিং, ফলে এদের যত লেফট টু রাইট যায়, সরি লিথিয়াম থেকে সিজিয়ামের দিকে গেলে কি হয়, থার্মাল স্টেবিলিটি অফ দ্য হাইড্রাইডগুলো ফল করে যায়, ডিক্রিজ করে যায়, আর অ্যাট দ্য সেম টাইম আয়নিক ক্যারেক্টার কিন্তু তোমার এখানে বাড়তে থাকে। ওকে, ঠিক আছে। এখন দেখো, একটু আগে একটা কথা বললাম যে বেরিলিয়াম কিন্তু সহজে হাইড্রাইড যৌগ তৈরি করে না, কারণ বেরিলিয়াম যে হাইড্রাইড যৌগটা আছে,
বেরিলিয়াম যে হাইড্রাইড যৌগটা আছে সেটা কি হয়, ডাইমারাইজ করে যায় না পলিমারাইজ করে যায়। এটা এই জন্যই কথাটা বলা হয় যে বেরিলিয়াম কিন্তু সহজে ওই রকম হাইড্রাইড মানে বানায়, কিন্তু ওই রকম হাইড্রাইড বানায় না, যারা ওই লিথিয়াম হাইড্রাইড যেরকম, সোডিয়াম হাইড্রাইড যেরকম নয়। এ কী করে, বেরিলিয়াম হাইড্রাইড, ম্যাগনেসিয়াম হাইড্রাইড, এরা কী করে, পলিমারাইজ করে। অর্থাৎ এরা একটা না সাইকেল চেন তৈরি, আমি দেখাচ্ছি তোমাকে, পলিমেরিক স্ট্রাকচার বানায় এরা কীরকম, BH2 ধরো, সরি কোথায় লিখলাম, না ঠিক আছে, হ্যাঁ এই BEH, আরেকটা মনে করো BEH, এদের মধ্যে এইরকম হয় জিনিসটা, এটা এরকমভাবে কানেক্টেড হতে থাকে। এই একটা BEH লিখলাম মনে করো, এরকম একটা পলিমেরিক স্ট্রাকচার ওরা এক্সিস্ট করে। এবং এই যে বন্ডটা বেরিলিয়াম হাইড্রাইডের, এই যে বন্ডটা BEH থেকে এইটা, এটাকে বলা হয় 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। কি বলা হয় খেয়াল করে, এটাকে ব্যানানা বন্ড বলে, এটাকে কেউ কেউ বলে ব্যানানা বন্ড। অর্থাৎ বইগুলোতে জানি না আমি কেন বলেছে, স্পেসিফিক্যালি ওরা বলছে বেরিলিয়াম হাইড্রাইড সেভাবে এক্সিস্ট করে না, সে মানে কথাটার মানে হচ্ছে এটা সেভাবে এক্সিস্ট করে না, মানে এরা এই পলিমেরিক স্ট্রাকচার, আমার বলাটাতে একটু হয়তো ভুল হয়েছে, মানে এইটা ওরমভাবে না করে এই যে কোশ্চেনটা যেটা বলতে চাইছিলাম যে এক্সেপ্ট বেরিলিয়াম বাকিরা খুব জেনারেল, মানে বাকিরা নর্মাল হাইড্রাইড কম্পাউন্ড বানায়, এটা বলা উচিত ছিল। আর বেরিলিয়াম যে হাইড্রাইডটা বানায় সেটা কি বানায়, সেটা হচ্ছে পলিমেরিক হাইড্রাইড বানায়। এটা এই কথাটা বলে কারেক্ট হবে। হ্যাঁ সরি, আমি বলাতে আমার একটু ভুল হয়েছে, পলিমেরিক হাইড্রাইড বানায়, ঠিক আছে। এটা নেক্সট, রিয়াকশান উইথ ওয়াটার তোমাদের অলরেডি বলে দিয়েছি কে কার সাথে কেমন রিয়াকশান করে, এটা তোমাকে অলরেডি টোল্ড, আগেই বলে দিয়েছি যে ভিগোরাসলি রিয়াকশান করে, এক্সপ্লোসিভলি ভায়োলেন্টলি রিয়াকশান করে, এই পার্টগুলো তোমার কিন্তু অলরেডি বলা হয়ে গেছে। ওকে নেক্সট, অন্ধকার অন্ধকার লাগছে। ওকে এই পার্টটা তোমাকে অলরেডি বলা হয়ে গেছে। নেক্সট চেঞ্জ করি, রিঅ্যাক্টিভিটিও বলা হয়ে গেছে, রিঅ্যাক্টিভিটিও তোমাকে বোধহয় বলেছি, একবার দেখে নিই, রিঅ্যাক্টিভিটি বোধহয় বললাম, না বলিনি, এই পয়েন্টটাকে এখানে নিয়ে আসি। রিঅ্যাক্টিভিটি, এদের রিঅ্যাক্টিভিটি কেমনভাবে চেঞ্জেস হয়, এরা রিঅ্যাক্টিভ তো বলছে, রিঅ্যাক্টিভ করে বলছি, কিন্তু তারও একটা ট্রেন্ড আছে কেমনভাবে চেঞ্জেস হয় রিঅ্যাক্টিভিটিগুলো। ওকে জি দেখো, এখানে রিঅ্যাক্টিভিটিও তাদের আয়োনাইজেশন পোটেনশিয়ালের সঙ্গে কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল। পাতি কথায় যদি লিথিয়াম যখন Li প্লাসে আসবে তখনই তো কারোর সঙ্গে রিঅ্যাক্ট করবে না, সোডিয়াম যখন Na প্লাস হবে তখনই তো Cl মাইনাসকে বলে আয় আমরা কম্পাউন্ড করি। তাহলে যেটা এদের রিঅ্যাক্টিভিটি দেখানোর যে প্রাথমিক যে ব্যাপার সেটা হচ্ছে এদের ইলেকট্রনটাকে ছাড়তে হবে, যে তাড়াতাড়ি ইলেকট্রন ছাড়তে পারবে সে বেশি রিঅ্যাক্টিভ হবে। আর তাড়াতাড়ি ইলেকট্রন কে ছাড়বে, যার সাইজ তোমার বড় আছে, মানে আয়োনাইজ করতে কম এনার্জি লাগে। তো রিঅ্যাক্টিভিটিটা কী হবে, কীরকমভাবে হবে চেঞ্জ হবে,
আয়োনাইজেশন পোটেনশিয়ালের সঙ্গে প্রপোর্শনাল হবে। যার আয়োনাইজেশন পোটেনশিয়াল কম, অর্থাৎ যাকে সহজে আয়োনাইজ করা যায় তারই রিঅ্যাক্টিভিটি বেশি। পাতি কথায় আর একটু বলে দিই সহজ করে, রিঅ্যাক্টিভিটি প্রপোর্শনাল টু অ্যাটমিক সাইজ। যার সাইজ যত বাড়বে রিঅ্যাক্টিভিটি তত বাড়বে। তো সেইটা ধরলে এই হচ্ছে তোমার রিঅ্যাক্টিভিটির অর্ডার। ঠিক আছে, একই অর্ডার তোমার বেরিলিয়াম থেকে রেডিয়াম অবধি, রেডিয়াম না বেরিয়াম অবধি যাও, বেরিলিয়াম থেকে বেরিয়াম অবধি যদি যাও তাহলে সেখানেও রিঅ্যাক্টিভিটি বাড়বে। ওকে, অকারেন্সে যাওয়ার আগে আরেকটা পয়েন্ট আমাকে একটু বলতে হবে। অকারেন্সে যাওয়ার আগে তোমাকে একটু হ্যালাইড দিয়ে একটা পয়েন্ট তোমাদের সিলেবাসে রেখেছে, তো হ্যালাইডের পয়েন্টটা আমরা একটুখানি বলবো। ঠিক আছে, রিয়াকশন উইথ হ্যালোজেন পয়েন্ট একটুখানি বলে দিই, হয়ে এসছে মোটামুটি, চাপ নেই। রিয়াকশন উইথ হ্যালোজেন, রিয়াকশন উইথ হ্যালোজেন, খেয়াল করো। দেখো সমস্ত হ্যালোজেনই কিন্তু অল অ্যালকালি মেটাল ফর্মস হ্যালাইড, সকলেই কিন্তু হ্যালাইড বানায়, ফর্মস হ্যালাইড। ওকে, কেমনভাবে রিয়াকশন করে? দুটো অ্যালকালি মেটাল যদি দিই তার সঙ্গে একটা হ্যালোজেন দিলে আমরা একটা 2mx কম্পাউন্ড পাবো। ফর এক্সাম্পল ধরো আমি দুটো সোডিয়াম নিলাম, তার সঙ্গে একটা Cl2 দিলাম, তাহলে আমরা পাবো 2NaCl। এরকম টাইপের একটা বিক্রিয়া হয়। ওকে, গ্রুপ 2 এলিমেন্ট যারা আছে তারাও তোমাকে হ্যালাইড দেবে। যে গ্রুপ 2 এলিমেন্ট যারা আছে, হ্যাঁ গ্রুপ 2, তারাও হয়তো হ্যালাইড দেবে, একই রকম দেবে। M+X2 বিক্রিয়া করে দেবে তোমার MX2। মানে কথা ধর ক্যালসিয়ামের সঙ্গে ক্লোরিন দিলাম, তাহলে তোমার কী হবে? ক্যালসিয়াম ক্লোরাইড। একই রকমভাবে বিক্রিয়াটা এখানেও হবে। এখন যে হ্যালাইডগুলো ফর্ম হয় তাদেরকে নিয়ে কিছু বক্তব্য। যে হ্যালাইডগুলো তোমার ফর্ম হয় পাতি কথায়, তাদেরকে নিয়ে আমাদের কিছু বক্তব্য থাকবে। হয়েছে? যে হ্যালাইডগুলো ফর্ম তাদেরকে নিয়ে কিছু বক্তব্য প্রকাশ করি। ধরো গ্রুপ 1-এর যে এলিমেন্টগুলো আছে, এদিকে আমি গ্রুপ 1 লিখছি, আর এই পাটাতে আমি গ্রুপ 2 লিখছি। তা গ্রুপ 1-এ যে এলিমেন্টগুলো আছে, LiX ClBr যাই হোক, NaX KX RbX CSX, X = ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যা খুশি বসিয়ে দাও। তো এদের মধ্যে লিথিয়াম যে হ্যালাইড যেটা আছে সেটা হচ্ছে তোমার কোভ্যালেন্ট ক্যারেক্টার থাকে, কোভ্যালেন্ট আছে, আর বাকিরা এরা কিন্তু সবাই মোটামুটিভাবে আয়নিক। ওকে, আর গ্রুপ 2-তে BeX2 MgX2, তারপরে CaX2 SrX2 BaX2, এই যে হ্যালাইডগুলো হয়েছে, এদের মধ্যে এটা হচ্ছে তোমার একটুখানি কোভ্যালেন্ট ক্যারেক্টারের আছে, আর বাকি এরা সবাই কিন্তু একটু আয়নিক ক্যারেক্টার বিশিষ্ট। হয়েছে? নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলার, দ্যাট ইজ আরেকটা ইম্পর্টেন্ট কথা এখানে বলার। এবার এটা পড়ার পর তোমরা যেটা করবে, MCQগুলো একবার একটু দেখে নেবে দয়া করে। যদি সময় পাই আমি MCQ আলোচনা করে দেব, সময় বড্ড কম পাই, এটাই হচ্ছে মেন সমস্যা। কমপ্লিট ভিডিও লেকচার করা সবসময় সম্ভব হয় না, আজকে টাইম পেয়েছে একটু রেকর্ডিং করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা গ্রুপ 2 নিয়ে একটু আরেকটু কথা বলে দিই।
গ্রুপ 2 এর কথাগুলো যেগুলো আছে, বলছে বেরিলিয়াম ক্লোরাইড ছাড়া BeCl2 বাদ দিয়ে বলছে all other anhydrous মানে অনাদ্র, all other anhydrous alkaline earth metal halides, alkaline earth metal halides are hygroscopic in nature, are hygroscopic মানে জল টেনে নেয়, বুঝলে? জল টেনে নেয়, দেখবে বর্ষাকালে নুন ভেজে যায়, এই জল টেনে নেওয়া ব্যাপারটার জন্য, জল টেনে নেওয়ার জন্য হয়। নুনের মধ্যে না ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড খুব হাইগ্রোস্কোপিক, জল টেনে নেয়, ওই জন্য বর্ষাকালে না নুন ভিজে যায়। হ্যালো, ইটস হাইগ্রোস্কোপিক অ্যান্ড ফর্ম হাইড্রেটস and forms hydrates. ওকে, এবং এই হাইগ্রোস্কোপিক নেচারের জন্য না, এই হাইগ্রোস্কোপিক নেচারের জন্য যেটা দেখা যায়, বিকজ অফ দিস হাইগ্রোস্কোপিক নেচার, ক্যালসিয়াম ক্লোরাইডকে আমরা ডিহাইড্রেটিং এজেন্ট হিসেবে ব্যবহার করি। ডিহাইড্রেটিং এজেন্ট, ল্যাবরেটরিতে না ডেসিকেটার বলে একটা জিনিস থাকে, হ্যাঁ, মানে যখন ধরো কোনো একটা জিনিস আমরা বানিয়েছি, তো সেই জিনিসটার মধ্যে প্রচণ্ড জল টল আছে অ্যাকচুয়ালি, সেটাকে দ্রুত ড্রাই আপ করতে হবে। তো ওভারনাইট আমরা কী করি, ডেসিকেটারের তলায় না ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া থাকে, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ক্লোরাইড দেওয়া থাকে, তো ওই মধ্যে বসিয়ে রাখলে ক্যালসিয়াম ক্লোরাইড জলটা টেনে নেয় নিজের মধ্যে, নিজে ফুলে ফুলে ওঠে, জলটা টেনে নেয় সব, ফলে দ্রুত কী হয়ে যায় তোমার জিনিসগুলো, দ্রুত তোমার কী হয়ে যায়, জল তাড়াতাড়ি করে টেনে নেয়, ক্যালসিয়াম দ্রুত জল টেনে নেয়, জল অ্যাবজর্ব করে নেয়। ওকে, আবার দেখবে নুনের মধ্যে অশুদ্ধি হিসাবে কিছুটা ম্যাগনেসিয়াম ক্লোরাইড থাকে, এই জন্য বর্ষাকালে দেখবে এও জল টেনে নেয়, তো জল টেনে নিলে নুনটা কী হয়, ভিজে যাবে, এই জন্য বর্ষাকালে নুন ভিজে যায়, সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? ওকে, আচ্ছা, নেক্সট আরেকটা কথা এখানে বলার, সেটা হচ্ছে ধরো হাইলাইটগুলোর মধ্যে বেরিলিয়াম ফ্লুরাইড যেটা আছে, এইটা হাইলি সলিবল, খুব জলে দ্রুত গলে, হাইলি সলিবল ইন ওয়াটার, সলিবল ইন ওয়াটার, ঠিক আছে? আর বাকি যারা আছে ম্যাগনেসিয়াম ফ্লুরাইড, MgF2, CaF2, BaF2, এরা যারা আছে এরা কিন্তু ইনসলিবল, জলে ডোবে না, ইনসলিবল। ল্যাটিস এনার্জি অনেক বেশি এদের, ল্যাটিস এনার্জি ডেল্টাইজ হাইড্রেশনের থেকে অনেক বেশি, এই জন্য করে হয় না। আর এর ক্ষেত্রে বেরিলিয়াম ফ্লুরাইডের ক্ষেত্রে কী হয়, হাইড্রেশন এনার্জি অনেক বেশি, এই জন্য করে এটা হয়, হয়েছে? নেক্সট আরেকটা কথা বলার, সেটা হচ্ছে সলিড স্টেটে, ইন সলিড স্টেট BeCl2 exist as a polymeric chain, যেটা বেরিলিয়াম হাইড্রেটে দেখিয়েছিলাম, পলিমেরিক চেইন হিসাবে এক্সিস্ট করে, মানে এরকমভাবে থাকে, একটা BeCl, এখানে একটা BeCl, এভাবে এরা পরপর তোমার পলিমেরিক আকারে থাকে, ঠিক আছে? অ্যাভাব বিলো বন্ড আছে এরকম। এই যে বেরিলিয়ামটা থাকে, কেন্দ্রীয় বেরিলিয়ামটা এখানে, এই বেরিলিয়ামটা কিন্তু তোমার sp2 হাইব্রিডাইজ থাকে, sp2 হাইব্রিডাইজ থাকে। লাস্ট যে টপিক এখানে আমি বলার চেষ্টা করব, বায়োলজিক্যাল ইম্পর্টেন্স বলার আগে আমি আর কয়েকটা কথা একটুখানি বলে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এখানে একটু কথা বলে দিই, অকারেন্স কোথায় কোথায় পাওয়া যায়, অকারেন্সটা প্রথমেই দিয়েছে, কিন্তু সেখান থেকে খুব একটা প্রশ্ন করে না বলে আমি এটা লাস্টের দিকে তোমাদের বলছি। হ্যাঁ, লিথিয়ামকে স্পোডুমেন নামক একটা আকরিকের মধ্যে পাওয়া যায়, এটা একটা অ্যালুমিনিয়াম সিলিকেট আকরিক, সিলিকেট আকরিক, LiAlSiO
O3 2 এরকম একটা আকরিকের মধ্যে পাওয়া যায়। লিথিয়ামকে আরও অনেক আছে, বই থেকে দেখে নেবে, আমি জাস্ট কয়েকটা বলছি। সোডিয়াম পটাশিয়াম এদেরকে কোথায় পাওয়া যায় নেচারের? সোডিয়ামকে জানো এটা সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, চিলি সল্টপিটার, NaNO3 চিলি সল্টপিটার বলে, হ্যাঁ। এটা বোরাক্স Na2B4O7.10H2O, এটাকে বলে বোরাক্স বলে, বোরাক্স বলে, হ্যাঁ। এটা কার্নালাইট, এর পটাশিয়াম পাওয়া যায়, কার্নালাইট, এটা হচ্ছে এক একটা আকরিক এর মধ্যে পাওয়া যায় কার্নালাইট, ঠিক আছে। তো অকারেন্স একটা পয়েন্ট বলা আছে সিলেবাস, সেই জন্য বলছি কাকে কোথায় পাওয়া যায় সেটা বলছে। আর এই রুবিডিয়াম সিজিয়ামকে খুব ট্রেস অ্যামাউন্টে পাওয়া যায় সমুদ্রের জলে, খুব বেশি পাওয়া যায় না, সি ওয়াটারে সমুদ্রের জলে ট্রেস অ্যামাউন্টে রুবিডিয়াম আর সিজিয়ামকে পাওয়া যায়। ফ্রান্সিয়াম খুবই রেডিও অ্যাক্টিভ, একটু আগে আমি দেখিয়েছিলাম যে অ্যাক্টিনিয়াম যেটা আছে সেটা যদি রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, ভেঙে যায়, ভেঙে সেখান থেকে ফ্রান্সিয়াম তৈরি হয় আর হিলিয়াম তৈরি হয়, এবং ফ্রান্সিয়ামের হাফ লাইফ হচ্ছে তোমার প্রায় 21 মিনিটের কাছাকাছি, ঠিক আছে। এটা একটা পয়েন্ট বলেছিলাম। বেরিলিয়ামকে কোথায় পাওয়া যায়? বেরিলিয়ামকে বেরাইল যৌগের মধ্যে পাওয়া যায়, বেরাইল আকরিক, সেটা এরকম টাইপের দেখতে। এগুলো সব সিলিকেট আকরিক, ফেনাসাইট, বেরিলিয়াম, এটাও একটা সিলিকেট যৌগ, Be2SiO4, এগুলো সব হচ্ছে আকরিক, এর মধ্যে মানে নেচারে বেরিলিয়ামগুলো এর মধ্যেই পাওয়া যায় অ্যাকচুয়ালি। ম্যাগনেসিয়ামের এই ম্যাগনেসাইট, ডলোমাইট, এগুলো সব কার্বনেট আকরিক। ম্যাগনেসাইট হচ্ছে MgCO3 আর ডলোমাইট হচ্ছে MgCO3 CaCO3, এদের মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এদেরকে পাওয়া যায়, ওকে। ক্যালসিয়ামকে কার্বনেট ফর্মেই পাওয়া যায়। ক্যালসিয়াম কার্বনেট কোথায় পাওয়া যায়? ধরো ওই মার্বেল, চক, হ্যাঁ, লাইমস্টোন, এগুলোর মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আকারে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম স্টোর থাকে। স্ট্রনসিয়ামকে স্ট্রনসিয়াম সালফেট আকারে পাওয়া যায়, বেরিয়ামকে বেরিয়াম সালফেট যৌগ হিসাবে পাওয়া যায়, আর রেডিয়ামকে পাওয়া যায় পিচ ব্লেন্ডের মধ্যে পাওয়া যায়, পিচ ব্লেন্ডের মধ্যে পাওয়া যায়, খুব কম অ্যামাউন্ট পাওয়া যায়, হ্যাঁ। এই 1 গ্রাম থাকে ইন 7 টন সম্ভবত, কাছাকাছি, এক্স্যাক্টলি মনে পড়ছে না। 1 গ্রাম মতো পিচ ব্লেন্ডের আকরিকের মধ্যে ইউরেনিয়াম থাকে, ওটা ভেঙে গিয়ে ওখানে রেডিয়াম কিছু পরিমাণে তৈরি হয়। ইউজেস একটুখানি বলে দিই সামান্য পরিমাণে, ইউজেসগুলো বলে দিই। লিথিয়াম জানো তো, লিথিয়াম ব্যাটারি, এখন লিথিয়ামের প্রচণ্ড চাহিদা, লিথিয়াম আয়ন ব্যাটারি সবাই ইউজ করছে। লিথিয়াম এখন যার কাছে বেশি সেই দেশই কিন্তু অনেক বেশি রিচ। জানো ইন্ডিয়াতে রিসেন্টলি লিথিয়ামের ভান্ডার পাওয়া গেছে, ঠিক আছে। কিন্তু এক্সট্রাকশন করা লিথিয়ামের যে কম্পাউন্ডগুলো হয় না, খুব স্টেবল হয় জেনারেলি, ওখান থেকে এক্সট্রাকশন করা লিথিয়াম ইজ ভেরি ডিফিকাল্ট। তো স্পেশাল টেকনোলজি ইন্ডিয়ার কাছে কতটা আছে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। স্পেশাল টেকনোলজি ইন্ডিয়ার কাছে কতটা আছে সেই নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। যাই হোক, সোডিয়াম তো তোমরা সোডিয়াম ক্লোরাইড নুন আকারে খাও, টেবিল সল্ট, ওকে। এছাড়া সোডিয়াম ভেপার ল্যাম্প আগে স্ট্রিট ল্যাম্প হিসেবে ব্যবহার হতো, এখন আর কিন্তু সেগুলো ব্যবহার হয় না। স্ট্রিট ল্যাম্প হিসেবে আগে ব্যবহার হতো, এখন কিন্তু এগুলো ইউজ হয় না। পটাশিয়াম ইউজ হয় অ্যাজ এ ফার্টিলাইজার, ঠিক আছে। আর সিজিয়ামকে অ্যাটমিক ক্লকে ব্যবহার হয়। অ্যাটমিক ক্লক যদি খুব ডিটেলস জানতে চাও সেটা একটা গুগল সার্চ করে দেখো, এই ভিডিওতে এগুলো ইনক্লুড করার কোনো মানেই হয় না, সময় নেই পাতি কথায়, ঠিক আছে। আর যদি বায়োলজিক্যাল ইম্পর্টেন্স বলি, বায়োলজিক্যাল ইম্পর্টেন্স যদি আমি তোমাকে বলতে চাই তাহলে আরও কিছু কথা একটু বলতে হয়, ঠিক আছে। যেমন ধরো ম্যাগনেসিয়াম 2, গ্রুপ 2 এর কিছু এলিমেন্টের বায়োলজিক্যাল ইম্পর্টেন্স। ধরো ম্যাগনেসিয়াম 2+, এটা ক্লোরোফিলের মধ্যে থাকে। ক্লোরোফিলের পিগমেন্ট, গ্রিন পিগমেন্ট যেটা গাছে, তার মধ্যে প্রচুর পরিমাণে থাকে ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম। তারপর আমাদের বডিতে 99% যে ক্যালসিয়াম থাকে না, সেটা আমাদের কোথায় আছে? বোন আর টিথ, হাড়ে আছে, দাঁতে আছে, বোন অ্যান্ড টিথ। ক্যালসিয়াম বায়োলজিক্যাল ইম্পর্টেন্স, খুবই ইম্পর্টেন্ট। কীভাবে থাকে? অ্যাপিটাইট হিসেবে থাকে, তাই ওটা ক্যালসিয়াম ফসফেট আকারে স্টোর থাকে। আচ্ছা, ক্যালসিয়াম আরও কোথায় হেল্প করে আমাদের? ক্যালসিয়াম আমাদের ব্লাড ক্লটিং, ঠিক আছে, ব্লাড ক্লটিংয়ে হেল্প করে। রক্ত তঞ্চন, ক্যালসিয়াম যদি বডিতে কম থাকে রক্ত সহজে জমাট বাঁধবে না। আচ্ছা, আমাদের হার্টবিট মেনটেন করতে কাজে লাগে, রেগুলার হার্টবিট, হার্টবিট মেনটেন করতে কাজে লাগে। প্লাস আমাদের মাসেল কন্ট্রাকশনের জন্য কাজে লাগে, আমাদের মাসেল কন্ট্রাকশনও কাজে লাগে। কোথায়? মাসেল কন্ট্রাকশন যদি ক্যালসিয়াম বডিতে অভাব ঘটে তাহলে কিন্তু স্প্যাজম টাইপের হয়, ক্র্যাম্পস আসে প্রচণ্ড পরিমাণে, হ্যাঁ, এগুলো হয় অ্যাকচুয়ালি। আর ম্যাগনেসিয়াম 2+ আমাদের সেলে থাকে, সেলের মধ্যে প্রচণ্ড থাকে।
ক্যালসিয়াম 2+, আমাদের বডি ফ্লুইডে পাওয়া যায়, বডি ফ্লুইডে আউট অফ সেল মানে আউট অফ দ্য সেল, আউটসাইড দ্য সেল। আর সোডিয়াম পটাশিয়াম তো আমাদের যেটা বলার যে সোডিয়াম পটাশিয়াম, এটা তো আমাদের নার্ভ ইম্পালস ক্রিয়েট করতে কাজে লাগে, নার্ভ ইম্পালস ক্রিয়েট করতে 3:1 রেশিওতে আমাদের বডিতে এটা জেনারেলি থাকে। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের সিলেবাসে যা আছে, আমি সিলেবাসটা না পুরোপুরিভাবে কভার করলাম, যা আছে যত টপিক আছে বলেছি। শুধু একটা জায়গায় আমি বললাম না, একটা ওই হাইড্রাইডের ব্যাপারটাও আমি মোটামুটি বলেছি, কিন্তু আরও কিছু অংশ আছে সেটা বললে না এই চ্যাপ্টার থেকে মোটামুটি বেরিয়ে যেতে হবে। মানে ধরো সল্ট লাইক হাইড্রাইডস, আয়নিক হাইড্রাইড গ্যাপস, ঠিক আছে, এই যে ব্যাপারগুলো, যেটা স্পেসিফিক্যালি আমি না আরেকটা ভিডিও করব, সেখানে ওর মধ্যে হাইড্রাইড টপিকটা ঢুকিয়ে দেবো। আর ওই যে তোমাদের আরেকটা টপিক দিয়েছে এর মধ্যে, সেটা হচ্ছে ওই হাইড্রোজেন পারঅক্সাইডের একটা ব্যাপার দিয়েছে। তো এই দুটো নিয়ে আমি একটা ভিডিও আমি খুব দ্রুত নিয়ে আসবো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিও, ডাউনলোড করে নিও কেমিস্ট্রি অ্যাপ, আমাদের JR কেমিস্ট্রি অ্যাপ। সেই অ্যাপের মধ্যে আমরা সেকেন্ড সেমিস্টার থেকে অনলাইন কোর্স নিয়ে আসবো খুবই মিনিমাম একটা প্রাইসে। তো তোমরা সেখান থেকেও কিন্তু আমার কাছে যারা অনলাইনে কেমিস্ট্রি পড়তে চাও, অনেক দিন ধরে আমাকে বলেছিলে, তো প্রপার অ্যাপ আমাদের চলে এসেছে, প্লে স্টোরে আছে, এই মুহূর্তে কিছু ফ্রি মেটেরিয়াল আছে, সেখান থেকে সেটা ব্যবহার করতে পারো তোমরা। এছাড়া আমাদের ওয়েবসাইটের মধ্যে তোমাদের এনকোয়ারি থাকলে আমাদের কাছে সরাসরি পৌঁছে দেবে। ওয়েবসাইট www.jrchemistry.in। থ্যাংক ইউ।